So officially this is our lecture 10 of business mathematics, MET 201. In today's class we will start the topic which is differential calculus, and it will cover the chapter 18 from our reference book. Again, I will share the PDF copy of that reference book with you on your Google Classroom. আমাকে যদি কোশ্চেন করা হয় ডিফারেন্সিয়াল ক্যালকুলাসটা কেন আসলে শেখানো হচ্ছে বিজনেস ম্যাথমেটিক্সে, এটা আসলে ক্যালকুলাসের পার্ট। ক্যালকুলাসকে আমরা দুটো অংশে ভাগ করব, একটা হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, অ্যানাদার ওয়ান ইজ ইন্টিগ্রাল ক্যালকুলাস। আমার রেকর্ডিংটা কি স্টার্ট হয়েছে? আমি রেকর্ডিংটা অনেক সময় বুঝতে পারি না। জি ম্যাম, স্টার্ট হয়েছে। আচ্ছা, সো আমরা যখন ক্যালকুলাসকে ডিভাইড করছি, it actually two types. One is differential calculus, another one is integral calculus. So in midterm we will cover the differential calculus part, and in final term we will cover the integral calculus part. And if you ask me why we're studying calculus or those, obviously those are the difficult part from mathematics, মানে একটু ডিফারেন্ট হবে obviously, because আমরা আগে যে ধরনের ম্যাথস করেছি তার সাথে ডিফারেন্সিয়াল বা ইন্টিগ্রাল ক্যালকুলাসের কোনো মিল নাই। সো এইটা যদি আমাকে বলা হয়, সেক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে আমি যেমন নিজেই ম্যানেজারাল ইকোনমিক্স এর ক্লাস নিচ্ছিলাম এই উইকে ফ্রাইডেতে। সো ইন দ্যাট কেস আমরা প্রোডাকশন ফাংশন পেয়েছিলাম বা টোটাল রেভিনিউ ফাংশন পেয়েছিলাম, ফাংশন মানে হুইচ মিনস একটা ইকুয়েশন পেয়েছি। একটা ইকুয়েশন থেকেও আমরা চাইলে মার্জিনাল রেভিনিউ বা মার্জিনাল কস্ট এগুলো কিন্তু বের করে নিতে পারি। সো এগুলো যখন বের করতে যাব, এখন আমরা ডিরেক্টলি যে ম্যাথমেটিক্যাল যে সিস্টেম গুলো জানি, সেক্ষেত্রে আমাদের কিন্তু আপনার হচ্ছে গিয়ে যেটা করতে হয় সেটা হচ্ছে যে ভ্যালু জানতে হয়। এখানে আমার কস্টের ভ্যালু জানতে হবে, মানে আমার মানে কোয়ান্টিটিটা জানতে হবে, দেন আমি কিন্তু ক্যালকুলেশন করতে পারবো। কিন্তু ওইখানে যখন আমি ক্যালকুলেশনটা করলাম ডিফারেন্সিয়াল ক্যালকুলেশন, জাস্ট আমি ক্যালকুলাসের যে ফার্স্ট যে ফর্মুলাটা আছে সেটা ইউজ করে আমি সুন্দর মতো টোটাল রেভিনিউ দেওয়া ছিল সেখান থেকে মার্জিনাল রেভিনিউটা বের করে ডিফারেন্সিয়েট করে মার্জিনাল রেভিনিউটা বের করে নিলাম। সো মেইনলি আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম যে ইফ উই ওয়ান্ট টু ডু সামথিং ভেরি ইজি ওয়েতে যদি আমি ফাইন্ড আউট করতে যাই, তখন হচ্ছে গিয়ে আমাদের এই ডিফারেন্সিয়াল ক্যালকুলাসটা ইম্পর্টেন্ট। আমরা এটা ইউজ করতে পারি খুব ইজি ওয়েতে, আমরা হচ্ছে গিয়ে ম্যাথসটা সলভ করতে পারি ডিফারেন্সিয়াল ক্যালকুলাস দিয়ে। আর হচ্ছে গিয়ে আরো যদি তো এখন আসি যে ক্যালকুলাস অ্যাকচুয়ালি টোটালি ডিফারেন্ট প্ল্যাটফর্ম অফ ম্যাথমেটিক্স। ইট ওয়াজ ইনভেন্টেড বাই Isaac Newton, then it was developed by Planck, I can talk about Einstein, এবং এখন পর্যন্ত ক্যালকুলাসের কোনো এরর দেখা দেয়নি। ম্যাথমেটিক্যাল অন্যান্য পোর্শনে যেরকম এরর আছে, ক্যালকুলাসে কিন্তু সেরকম কোনো এরর দেখা দেয়নি। এবং ক্যালকুলাসের সবচেয়ে মজার বিষয় হচ্ছে গিয়ে আদার যে পোর্শন আছে ম্যাথমেটিক্সে সেটা একটা লিমিটেশন আছে। সে ফর এক্সাম্পল, আমি যদি এখন সাইমালটেনিয়াস ইকুয়েশন মডেলে যাই, আমি যদি 3 ভেরিয়েবল ইকুয়েশন নেই, আমাকে কিন্তু একটা হিসেব আছে, এর বেশি 3টা ভেরিয়েবল নিয়ে যদি আমি একটা ইকুয়েশন নিচ্ছি, যদিও বলছি সাইমালটেনিয়াস মানে অসংখ্য ইকুয়েশন নিলে আমি সলভ করতে পারবো, কিন্তু 3 ভেরিয়েবলে যখন নিয়ে নিচ্ছি আমার কিন্তু একটা হিসেব আছে যে এর বেশি ইকুয়েশন হলে আমি সলভ করতে পারবো না সাইমালটেনিয়াসে। বা হচ্ছে গিয়ে আমি 2 ভেরিয়েবল নিলে আমি দুইটা বেশি ইকুয়েশন নিলে আমার পক্ষে সলভ করা পসিবল হবে না। আবার হচ্ছে কি 1 ভেরিয়েবলে তো ডিরেক্টলি সলভ হয়ে যাচ্ছে। তো ক্যালকুলেশনে কিছু মানে তারপরে আমার হচ্ছে গিয়ে আপার লিমিট কি হবে, লোয়ার লিমিট, মানে এটা আপার লিমিট লোয়ার লিমিট না বলে আমি বলতে পারি যে আমার হচ্ছে গিয়ে যে হাইয়েস্ট পাওয়ারটা কি হবে, অর্থাৎ ডিগ্রি অফ দ্য ইকুয়েশন কি হবে, সেটার কিন্তু একটা বিষয় থাকে। ডিগ্রি অফ দ্য ইকুয়েশন যদি আমি সাপোজ 3 দেই, পরেরটা অবভিয়াসলি আমার 2 দিতে হবে, তারপরেরটা 1 দিতে হবে, এভাবে আসতে হয়। অর্থাৎ অলওয়েজ দেয়ার আর সাম রুলস এন্ড রেগুলেশন, উইদাউট দেম উই কান্ট সলভ এনিথিং। আমাকে এই রুলস রেগুলেশন মেইনটেইন করে আসতে হয়। কিন্তু ক্যালকুলাসের মজা হচ্ছে গিয়ে ক্যালকুলাসে কোনো রুলস রেগুলেশন নেই। ক্যালকুলাসে আপনি যে সিস্টেম ওয়াইজ আপনি করতে পারেন, ক্যালকুলাসে জাস্ট যদি কোনোভাবে বুঝতে পারেন যেটা কোন ফর্মুলা ওয়াইজ যাবে, তাহলে ইজিলি এটা সলভ করে। অর্থাৎ আমরা ক্যালকুলাসে এমন একটা পোর্শন পাবো যেখানে আমরা দেখবো যে আমাদের কোনো সলিউশনের দরকার নেই, আমরা সলিউশন ছাড়াই হচ্ছে গিয়ে সেখানে সলিউশন ছাড়াই হচ্ছে গিয়ে আপনি সেখানে ইয়াটা পাবেন, আপনার যেটাকে বলা যায় যে ম্যাথসটা আপনি সলভ করতে পারবেন। এটা হচ্ছে ক্যালকুলাসের সবচেয়ে বড় সুবিধা, মানে আমি যেটাকে সবচেয়ে বড় সুবিধা মনে করি যে যে কোনো ইকুয়েশন যে কোনো কিছু ক্যালকুলাসটাকে ইউজ করে আমরা সলভ করতে পারি।
আমি তো আজকে ক্লাস করাবোই, এছাড়া আমি আপনাদের সাথে যেটা করব সেটা হচ্ছে গিয়ে যে আপনাদের সাথে আমি লাস্ট সেমিস্টার যে ক্যালকুলাসে যে ক্লাসগুলো নিয়েছি সেগুলো রেকর্ডেড ভার্সন গুলো আমি আপনাদের শেয়ার করবো, যেহেতু ওগুলো আনলিস্টেড করা। মানে প্রাইভেসি সেটিংস দাও আমার সাথে, এই যে আমি বলেছেন যে আপনাদের প্রাইভেসি কনসার্ন থেকে আমি বেশি কনসার্ন, সো ওগুলো কিন্তু আমি ম্যাটেরিয়ালস গুলো অলরেডি আমার কাছে রেখে দিয়েছি, মানে শুধু আমি দেখি। সো আনলিস্টেড করা যেহেতু আছে বা অনেক ক্ষেত্রে কিছু আমি প্রাইভেট করে ফেলেছি, তা আমি ওটা শুধু আপনাদের সাথে শেয়ার করবো, করে হচ্ছে গিয়ে দিব। সো সেম আমরা হচ্ছে গিয়ে আপনার তাহলে ওই ক্লাসগুলো যদি একটু দেখেন আপনাদের জন্য হেল্পফুল হবে, এই কারণে আপনাদের সাথে শেয়ার করব আমি। জি ম্যাম, এটাই বেটার হবে। আজকের ক্লাস তো শেয়ার করবই, এছাড়াও এই সেম ক্লাসটা আমি যেহেতু বিজনেস ম্যাথমেটিক্স সবসময় নেই মানে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত নিয়ে আসছি। অলমোস্ট আমি কতদিন আছি গ্রিন ইউনিভার্সিটিতে, এই পুরো টার্মটা আমার কখনো একটা কোর্স কখনো মিসিং হয়নি, হুইচ ইজ বিজনেস ম্যাথমেটিক্স। এখন পর্যন্ত আমাকে দিচ্ছে, সো হয়তো ট্রাস্ট করেছে দিয়েছে। আচ্ছা, এটা নিয়ে অত কথা নেই, মেইন কথা আমি নিয়েছি। সো আমার রেকর্ডেড ভার্সনে এই ক্লাসেরই, যেহেতু আমরা 3 সেমিস্টারই অনলাইনে আছি, সো আরো 2টা মানে সেম ক্লাস, এই যে আজকে যে ক্লাসটা নিচ্ছি এটারই সেম ক্লাসটা ধরেন হচ্ছে গিয়ে আরো 2-3টা আছে। তো সেগুলো আমি আপনাদের সাথে আপনাদের গুগল ক্লাসরুমে শেয়ার করে দেবো। ওদের যেহেতু ওদের ওই যে ইয়েটা হচ্ছে আনলিস্টেড করা, ওখানে একটু প্রাইভেসি সেটিংসটা চেঞ্জ করবো, করে আমি আপনাদেরকে দিব। যদি কখনো ওই জায়গা থেকে না দেখতে পারেন আমাকে একটু ফিডব্যাক দিবেন যে ম্যাডাম আমি দেখতে পাচ্ছি না, সেক্ষেত্রে আমাকে আবার আপডেট করতে হবে প্রাইভেসিটা, সরি। সো এবার আমরা চলে যাই আসলে আজকে আমরা কি স্টাডি করতে যাচ্ছি। সো উই উইল ডিসকাস, উই উইল ফোকাস অন দ্য চ্যাপ্টার 18। আমি আবারও বলছি আমি বইটা ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো, ডোন্ট ওয়ারি। তো ডিফারেনশিয়াল ক্যালকুলাসে আমরা যেটা আসলে দেখবো যে এই চ্যাপ্টারটা পড়ার পরে আমাদের আসলে হোয়াটস আওয়ার লার্নিং আউটকাম, আমাকে অবশ্যই বুক কোশ্চেন করতে হবে। সো মেইন কথা হচ্ছে গিয়ে দ্য কনসেপ্ট অফ ডিফারেনশিয়াল ক্যালকুলাস, আমরা আগে এটা বুঝবো। দেন হোয়াটস দ্য প্রপার্টিজ অফ ডিফারেনশিয়াল ক্যালকুলাস, দেন হাউ টু মানে হোয়াটস দ্য সলিউশন, হ্যাঁ, যে ডিফারেনশিয়াল ক্যালকুলাসের সলিউশন কিভাবে করে সেটা সম্পর্কে আমরা জানবো। সো আসি, ক্যালকুলাসকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। আমাকে যদি বলা হয় যে লিখে দেখাতে যে ম্যাডাম আসলে ক্যালকুলাস কি এবং ক্যালকুলাসটার কয়টা ভাগে ভাগ করেছেন, এটা যদি আমাকে বলে তাহলে আমি ওইটাই বলবো যে ক্যালকুলাসকে আমরা আসলে দুটো ভাগে ভাগ করেছি। এটাকে আমরা দুটো ভাগে ভাগ করলাম এবং সেখান থেকে হচ্ছে গিয়ে একটা পোর্শনে আমরা পেলাম হচ্ছে গিয়ে ডিফারেনশিয়াল ক্যালকুলাস, আর একটা পোর্শনে যে পাবো হচ্ছে আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাস। সো ডিফারেনশিয়াল ক্যালকুলাসকে যদি আমাকে আস্ক করা হয় যে হোয়াট ইজ ডিফারেনশিয়াল ক্যালকুলাস, প্রশ্ন যদি ওরকম হয় যে এটাকে ডিফাইন করো বা এটাকে বলো ডিফারেনশিয়াল ক্যালকুলাসটা কি, আমাকে যদি বলে ডিফারেনশিয়াল ক্যালকুলাসের ক্ষেত্রে আমি এটাকে বলবো হচ্ছে গিয়ে যে যখন আমরা বড় থেকে ছোট কোনো অংশ নিচ্ছি সেটাকে আমরা ডিফারেনশিয়াল ক্যালকুলাস বলছি। অর্থাৎ আমাকে অনেক বড় ভ্যালু দেওয়া আছে, সেটাকে আমি স্মল ভ্যালুতে ডিভাইডেড করব, তখন আমি সেটাকে ডিফারেনশিয়াল ক্যালকুলাসে নেব। অর্থাৎ আমি যখন বড় ভ্যালু থেকে অর্থাৎ লার্জ ভ্যালু থেকে যদি আমি স্মল কোনো অ্যামাউন্টে যেতে থাকি, এরকম একটা পোর্শন আমার ক্ষেত্রে যদি দেখা দেয়, তখন আমি কিন্তু সেটাকে ডিফারেনশিয়াল ক্যালকুলাস বলে থাকবো। অর্থাৎ লার্জ কিছু থাকবে, সেখান থেকে আমি স্মল পোর্শনে যাব, সেটাই আমার ডিফারেনশিয়াল ক্যালকুলাস। সে ফর এক্সাম্পল আমি যদি হচ্ছে গিয়ে, বা জিনিসটা তো সুন্দর, এটা নোটিস করি নাই, লায়লা নাম লিখছে যখন লিখছে। আচ্ছা, সো সে ফর এক্সাম্পল আমি যদি হচ্ছে গিয়ে সাপোজ আমার দেওয়া আপনাদের কি সবার মোটামুটি মাইক্রো ইকোনমিক্স কমপ্লিট না? তো আশা করি ম্যাম এই নো ম্যাম, সেমিস্টারে এখন ম্যাম করি নাই। কন্টিনিউ করছি। নো আচ্ছা, ম্যাম, করিনি। একটু তো হলেও জানি তো। আমরা যে কস্টিং টোটাল কস্ট তো শুনে আসছি মনে হয়, যে টোটাল কস্ট, ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট। টোটাল কস্ট মানে মূল, মানে পুরো খরচ, একটা প্রোডাকশনে যে খরচটা হয় পুরো খরচটাকে আমরা টোটাল কস্ট বলে থাকি।
সো সেটাকে যখন আমরা হচ্ছে গিয়ে আমি তো পড়িয়েছি না, এটা স্যার পড়াবে, তাহলে এটা মনে হয় ফাইনাল টার্মে পড়াবে, তো এটার কোনো সমস্যা না। সো টোটাল কস্টটা হচ্ছে গিয়ে বলা হয় মোট ভ্যালু। হ্যাঁ, পুরো ভ্যালু, এই পুরো ভ্যালুটাকে যখন আমি পার ইউনিট ভ্যালু বের করি, পার ইউনিট অর্থাৎ একটা অতিরিক্ত ইউনিট তৈরি করতে গেলে যে খরচ হয় সেটাকে আমরা বলি হচ্ছে কি টোটাল কস্টে যে পরিবর্তন হয় সেটাকে আমরা বলি মার্জিনাল কস্ট। সো এই যে টোটাল কস্ট থেকে আমি যখন মার্জিনাল কস্টে যাচ্ছি, হুইচ মিনস একটা বড় ভ্যালু থেকে কিন্তু আমি ছোট ভ্যালুতে যাচ্ছি, আমি কিন্তু ডিফারেন্সিয়াল ক্যালকুলাস ইউজ করব। বা টোটাল কস্ট থেকে যদি আমি অ্যাভারেজ কস্টে যাই, আমি মার্জিনাল কস্ট, আমি ডিফারেন্সিয়াল ক্যালকুলাস ইউজ করব। আমি কস্টিং এর ক্ষেত্রে বলছি, আমি ধরেন ওয়েজের ক্ষেত্রে আসলাম। সো আমার টোটাল ওয়েজ একটা কোম্পানির আছে, এখন আমি একটা অতিরিক্ত লেবার হায়ার করলাম, এই কারণে আমার টোটাল যে আমি যে স্যালারিটা দিচ্ছি এটাতে যে চেঞ্জেস আসবে সেটা আমার মার্জিনাল ওয়েজ। সো এই সেই মার্জিনাল ওয়েজটাকে আমি যখন বের করতে চাই তখন আমি ডিফারেন্সিয়াল ক্যালকুলাস ইউজ করতে। আমি আসলে কি বলতেছি আপনারা কিছু বুঝতেছেন না। তো মেইন কথা আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম যে আমি যদি একটা বড় ভ্যালু নিই, আমরা একটা বড় ভ্যালু নিলাম, একটা সরি এটা কি ড্র করছি, আমরা একটা বড় ভ্যালু নিলাম এবং সেই বড় ভ্যালুটাকে যদি ছোট ছোট অংশে আমি ভাগ করে ফেলি, তখন সেটাকে হচ্ছে আমরা বলবো যে আমরা হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আছে। যেমন আমি জাস্ট একটা হিসাবে আমি একটা আমি একটা গ্লাস আঁকার চেষ্টা করছি। এই গ্লাসে অনেক অনেক পানি আছে, হ্যাঁ, লটস অফ ওয়াটার আছে। সো এই গ্লাসের পানিটা থেকে যদি আমি 1 ড্রপ করে ওয়াটার আলাদা করে ফেলি, যে এখান থেকে আমি একটা ড্রপ করে ওয়াটার আমি এখান থেকে বের করে দিয়ে আসছি 1 ড্রপ করে। সো এই যে একটা বিশাল অংশ ছিল, একটা গ্লাসের পানি ছিল, এই যে এটাকে প্রত্যেকটাকে 1 ড্রপ করে ওয়াটার নিলে দেখুন যে প্রত্যেকটা ওয়াটার ড্রপের সাইজটা কিন্তু সমান হবে। তো এই যে একটা গ্লাসে অনেক পানি ছিল, প্রত্যেক এই পানিগুলোকে আমি ঠিক সমান ক্ষুদ্রাতি ক্ষুদ্র সমান অংশে বিভক্ত করে যে ভাগ করলাম, এই প্রসেসটাকে আমরা বলছি ডিফারেন্সিয়েশন। অর্থাৎ ধরেন আমাকে 1 কিলোমিটার রাস্তা দেওয়া আছে, 1 কিলোমিটার হুইচ মিনস 1000 মিটার, এই যে আমি বললাম। সো এই যে 1000 মিটার, অর্থাৎ আমি এখন যদি এটাকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে ভাগ করি, এটাকে আমি 1 মিটার 1 মিটার 1 মিটার এভাবে ভাগ করতে পারি। তো সাপোজ ধরে নিচ্ছি যে আমি একটা এরকম একটা রোড দেওয়া আছে, এটাই আমার 1 মিটার রোড। সো এটাকে আমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে ভাগ করার চেষ্টা করছি, এই জন্য আমি এটাকে ঠিক 1 মিটার ধরে নিচ্ছি, যে এখন যে রেড কালার দিয়ে আমি যে ডিভাইড করছি প্রত্যেকটা পোর্শন হচ্ছে 1 মিটার। সো এই যেটা বড় ভ্যালু দেওয়া ছিল, সেই বড় ভ্যালুটাকে আমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র ছোট ছোট অংশে ভাগ করছি এবং প্রত্যেকটা অংশের হচ্ছে গিয়ে ভ্যালু সেম, দ্যাট ইজ 1 মিটারে যেভাবে ভাগ করে নিচ্ছি। এই যে প্রসেস আমি যেটাকে বলছি, অর্থাৎ বড় ভ্যালুকে আমি যখন ছোট অংশে ভাগ করছি, এটাকে আমি বলে থাকি হচ্ছে কি ডিফারেন্সিয়েশন। আমি কি কিছুটা বোঝাতে পারছি? ইয়েস জি ম্যাম। ম্যাম, বুঝেছি ম্যাম, ইন্টারে করেছিলাম। সো এটাকে আমরা মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ড হলে যে বেসিক আইডিয়াটা থাকে, বেসিক আইডিয়া না থাকলেও কোনো সমস্যা নেই। অনেকে হয়তো ভাবতে পারে আমি কমার্স ব্যাকগ্রাউন্ডে বা আর্টসে, অ্যাবসলিউটলি ফাইন, আমার অত আইডিয়া, কারণ আমি পুরো আইডিয়াটা দিয়ে আমি আপনার এটা স্টার্ট করবো। সো এইখানে কোনো সমস্যা নেই। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারছি যে বড় ভ্যালুটাকে যখন আমরা ছোট অংশে ভাগ করছি তখন সেটাকে আমরা ডিফারেন্সিয়েশন বলে থাকছি। সো এখানে তো অবভিয়াসলি ডেফিনেশন পাবেন। ডিফারেন্সিয়েশনটাকে মেইনলি আমরা ইউজ করেছি ফিজিক্স এন্ড ম্যাথমেটিক্সে। এখন যেহেতু আমরা বিজনেস করতে গেলে অবভিয়াসলি বিজনেস ইজ ভেরি রিলেটেড উইথ দ্য ম্যাথমেটিক্স পোর্শন। হোয়াট এভার ইউ আর ডুইং, লাইক ইউ আর এ কনসালটেন্ট or you are a entrepreneur or you are a banker, you need basic idea about mathematics. So that's why we are studying about differential calculus. So in differential calculus we will focus on the now we will focus on the symbol. So আমরা সিম্বল অনেকগুলো সিম্বল নিতে পারি, যেমন এরকম নিতে পারি এলটি, যেখানে আমরা হচ্ছে টেন্স টু 0 দেখাচ্ছি। সো এই এলটি বলতে বোঝাচ্ছে লিমিট টেন্স টু 0, হুইচ মিনস এখানে লিমিট সর্বোচ্চ হচ্ছে গিয়ে, মানে এই যে বলছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ছোট ছোট অংশে ভাগ করছে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশটাকে আমরা যখন বের করতে যাব তখন কিন্তু হচ্ছে গিয়ে আমরা এই এটাকে সর্বোচ্চ 0, মানে 0-র কাছাকাছি ভ্যালু নিতে পারবো। এই জন্যই লিমিট, এই যে এলটি দিয়ে লিমিট বলছে লিমিট টেন্স টু 0 এভাবে দেখাচ্ছে। অথবা আমি অনেক সময় এই সিম্বলটা ইউজ করবো d/ds। নাও ইটস টাইম ফর মি টু শেয়ার দ্য, আচ্ছা এখনো শেয়ার করার টাইম আসে নাই, একটু পরে করছে। আমি আজকে ড্র করব, এই জন্যই হচ্ছে গিয়ে একটু ডিফিকাল্ট। এছাড়া অনেক ক্ষেত্রে আমরা একটা সিম্বল ইউজ করবো, এই সিম্বলটা আমি একটু পরে আবারও দেখাবো। এরকম একটা ওয়েভের মতো সিম্বল ইউজ করবো যেটা ইন্টিগ্রাল ক্যালকুলাসের জন্য। আর ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের জন্য আমি যে সিম্বলটা ইউজ করবো দ্যাট ইজ d/ds।
সামথিং। এই যে ডি বাই এখানে যখন ডিএস বাই ডিটি দেখিয়েছে, আমরা তেমন ডি বাই ডিএক্স ইউজ করবো, ডি বাই ডিওয়াই ইউজ করবো, এরকম ডিফারেন্ট কিছু সিম্বল কিন্তু আমরা এখানে ইউজ করে থাকবো। তো এবার চলে যাই হচ্ছে গিয়ে আমরা ইকোনমিক্সে বা আমরা বিজনেসে আমরা আসলে কোথায় আপনার ডিফারেন্সিয়াল ক্যালকুলাসটা ইউজ করে থাকছি। সো এই যে দেখা যাচ্ছে যে আমি যেহেতু বলেছি যে লার্জার ভ্যালু থেকে স্মলার ভ্যালুতে আমরা যাব, সো এটাই বলছে যে ইন বিজনেস for increase or decrease 1 unit output, what the rate of production is, what the rate of production increase by which is determined by differentiation. Besides that, we can calculate how much lowest cost we can produce our production. We can calculate the maximum profit. Then we can calculate the marginal concept like marginal revenue, marginal cost, marginal analysis. ঠিক আছে, যে যে marginal concept গুলো বলছিলাম, যে marginal revenue টাকে বলছিলাম, marginal cost, বা আমি যদি প্রফিট ম্যাক্সিমাইজেশনের ক্যালকুলেশনে যেতে চাই, এগুলো সবই আমরা দেখা যাবে যে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস দিয়ে ভেরি ইজি ওয়েতে করতে পারবো। আমাকে বলতে পারেন যে ম্যাডাম আর কি কোনো ওয়ে নাই? অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা যে ইনফরমেশন দেওয়া থাকে সেখান থেকে আসলে ফাইন্ড আউট করতে পারি না। তো যখন ফাইন্ড আউট করতে পারি না, তখন কিন্তু আমাদের ডিফারেন্সিয়াল ক্যালকুলাসটার প্রয়োজন পড়ে যায়। সো এবার আমরা চলে যাব হচ্ছে কি ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের ফর্মুলাতে যাব, এবং আমি এখন আমার যে সেকেন্ড স্টুডেন্ট আইডি আছে ওটা দিয়ে শেয়ার করবো আপনাদের সাথে। তো তার আগে হচ্ছে কি এইসব ম্যাথ দেখে ভয় পাওয়ার কিছু নেই, এগুলো সবই আপনি কিছুদিনের মধ্যেই 2টা ক্লাসের মধ্যেই পাবেন। ঠিক আছে, তো এইবার আসি, এখানে একটু বলে দিয়েছে ফর্মুলাস অফ ফর ডিফারেন্সিয়াল ক্যালকুলাস গেট বাই হার্ট। ঠিক আছে, তো এটা কিন্তু হৃদয়ের স্থলে রাখতে হবে, আদারওয়াইজ এটাকে খুব ঝামেলাদায়ক জিনিস বানাবে। দেখেন এরকম কি ঘিজিমিজি জিনিসপত্র লেখা, কিন্তু ঘিজিমিজি জিনিসপত্র দিয়েই আমরা হচ্ছে ম্যাথস করবো। এগুলো হচ্ছে আমাদের ফর্মুলা, এবং দোজ আর নট ডিফিকাল্ট থিং। আবারও বলছি, এগুলো কোনোই ডিফিকাল্ট না। আমরা এটাকে যখন হচ্ছে গিয়ে স্টাডি করবো, দেখবেন যে আপনাদের কাছে কিন্তু খুব ইজি ওয়েতে তারা আপনাদের চোখের সামনে আসবে। এবং আর একটা বিষয় বলে নিই, সেটা হচ্ছে গিয়ে যে মনে রাখবেন যে ক্যালকুলাস হচ্ছে ইজি। ক্যালকুলাস যদি একবার ধরে ফেলতে পারেন, ক্যালকুলাস খুব ইজি। যেমন আমাকে যদি বলেন, অবভিয়াসলি ইট নিডস টাইম ফর মি, আমি অনেকদিন ধরে তারপরে হচ্ছে গিয়ে শিখেছি, কিন্তু শিখেছি বলতে বুঝেছি যে এই মানে এক্সপার্টিসটা আপনার মধ্যে আসবে। অর্থাৎ আপনার কিন্তু দেখা যাবে যে আপনিও যদি হচ্ছে গিয়ে চেষ্টা করেন, এই এক্সপার্টিসটা কিন্তু আপনার মধ্যেও চলে আসবে, যে আপনিও চাইলে এভাবে করে করতে পারবেন। ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের মজা হচ্ছে যে যখন এটা আপনি শিখে যাবেন, তখন হচ্ছে গিয়ে আপনি যেটাকে বলে যে মানে ম্যাথসটা দেখলেই এটার অ্যান্সার ফাইন্ড আউট করে ফেলা যায়। এটা দেখা যায় যে অন্যান্য ইয়াতে সম্ভব হয় না, কিন্তু ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের ক্ষেত্রে মজা হচ্ছে গিয়ে যে একবার যদি আমরা এটা বুঝতে পারি, সেক্ষেত্রে হচ্ছে কি ম্যাথসটা ইনস্ট্যান্ট আপনি হচ্ছে কি এটার অ্যান্সার ফাইন্ড আউট করতে পারবেন। এরকম হচ্ছে কি একটা বিষয় এখানে কিন্তু চলে আসে। ওকে, সো এবার আসি হচ্ছে আমরা ইয়াতে যাই। আমাকে একটু সময় অ্যালাউ করেন, আমি আমার জুম মিটিং যাচ্ছি। এখন আমরা ফর্মুলা গুলোতে চলে যাব। তো আমরা মনে হয় আমার একটা ছোট স্ক্রিন দেখতে পাচ্ছি। আমি এই স্ক্রিন দিয়ে এখন করব। দিস ইজ মাই ট্যাবের, মানে আমার ট্যাব যেটা আছে সেটার স্ক্রিন। আমি মোবাইলে আমি আমার ল্যাপটপ দিয়ে হচ্ছে ইয়া করতে পারি না, যে ড্র করি মাঝে মধ্যে, আপনারা হয়তো দেখবেন, কিন্তু ড্রটা হচ্ছে পারফেক্ট হয় না আমার কাছে যেটা মনে হয়। মানে টাইপ করতে পারি, ওটা কোনো সমস্যা না, কিন্তু ড্রটা যখন করা দরকার, আমি সবসময় ক্লাসটা ল্যাপটপে নিই, তো ড্রটা যখন করা দরকার হয় তখন আমি আসলে এটা করতে পারি না, বিধায় আমি হচ্ছে গিয়ে আমার মোবাইলে শেয়ার স্ক্রিনে গেলাম। তো এখানে হচ্ছে গিয়ে আমার ট্যাবের সুবিধা, আমি এখান থেকে সুন্দরভাবে লিখতে পারি। কিন্তু সমস্যা হচ্ছে ট্যাব থেকে যখনই আমি আসা শুরু করি, তখন এই যে স্ক্রিনটা একটু ছোট হয়ে যায়। তো আমরা আজকে হচ্ছে গিয়ে একটু বলে নিই, ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে আমরা ফর্মুলা কয়টা শিখবো। আমরা মাত্র 8টা ফর্মুলা শিখবো,
এই 8টা ফর্মুলা দিয়ে আমাদের যত ম্যাথস আছে আমরা সলভ করি, এবং আমাদের মোটামুটি যা বেসিক যেটুকু জানার জন্য যতগুলো ফর্মুলা দরকার, এই 8টা ফর্মুলা দিয়ে আমাদের হচ্ছে কি আমাদের জন্য এনাফ, আমাদের জন্য কাজ হয়ে যাবে। এটাই বলছি যে 8টা ফর্মুলা শিখবো এবং 8টা ফর্মুলা দিয়ে আমরা আমাদের কাজগুলো কমপ্লিট করে ফেলবো। সো প্রথমে যেটাকে আমি বলছিলাম যে আমরা এখানে হচ্ছে গিয়ে যে সিম্বলটা ইউজ করব, এটা আমরা এখানে যে সিম্বলটা ইউজ করব ডিফারেনশিয়াল ক্যালকুলাসের জন্য একটা স্পেশাল সিম্বল আছে, সেটাকে আমরা হচ্ছে গিয়ে এরকম ডি বাই সামথিং। আমি এখানে ডি বাই ডিএক্স লিখছি। যদি আমি আমার ইকুয়েশনটাকে এক্স বেসিসে দেখি, এক্স বেইজে, অর্থাৎ যে ইকুয়েশনটা নিলাম এটা বেস হচ্ছে এক্স সাপেক্ষে, তখন আমি ডি বাই ডিএক্স নিব। যদি আমার যেমন ধরেন ইকুয়েশনটা যদি এরকম হয় যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3, সো এখন দেখছেন যে এই ইকুয়েশনটা কিন্তু আমার ভ্যারিয়েবল যেটা সেটা এক্স বেইজে। So if we find out any equation based on x, so in that cases we will use d by dx, this symbol, মানে আমি যখন ডিফারেন্সিয়েট করব d by dx নিব। যদি y বেস এর একটা ইকুয়েশন হয় তখন আমি নিব d by dy। যদি z বেস এর ইকুয়েশন হয়, সিম্বল ডিফারেন্সিয়েশন করার জন্য আমরা সিম্বলটা নিব হচ্ছে d by dz। আচ্ছা, ধরেন হতেই পারে টাইমের সাপেক্ষে একটা ইকুয়েশন আছে, যে একটু আগে যেমন দেখলাম যে ধরেন এরকম আছে যে টি স্কোয়ার প্লাস 2t ইজ ইকুয়াল টু 0, এরকম একটা ধরেন ইকুয়েশন। সো এই ইকুয়েশনটাকে যদি আমাকে ডিফারেন্সিয়েট করতে বলে, সো যেহেতু আমাকে এখানে টি, এখানে আমি বেস দেখতে পাচ্ছি টি, সো এখানে কিন্তু আমি যখন একে ডিফারেন্সিয়েট করব আমার এটা হবে হচ্ছে ডি বাই ডিটি। ডিটি। অর্থাৎ আমি যে ইকুয়েশনটা নিব, হ্যাঁ এক্স্যাক্টলি যিনি বলেছেন, ইউ আর রাইট। সো আমরা যে ইকুয়েশনটা নিব সেটা যে মানে ভ্যারিয়েবলটা যে মানে যেটা থাকবে সেটা সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েট করবো। যদি এটা এক্স এর সাপেক্ষে হয় তাহলে আমি ডি বাই ডিএক্স, ওয়াই হলে ডি বাই ডিওয়াই, জেড হলে ডি বাই ডিজেড, টাইম হলে ডি বাই ডিটি, এই তো মানে যাই হতে পারে। এখন আপনি যদি বলেন আলফা বিটা গামা সিগমা, ম্যাডাম এইরকম সিম্বল ইউজ করবো, যাই সিম্বল ইউজ করেন না কেন বেসটা যেই সিম্বল বেসে হবে সেই সিম্বল দিয়ে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো। সো এরপরে আসি আমরা ডি বাই ডিএক্স বলতে আসলে কি বুঝি। আমি ডি বাই ডিএক্স টাই নিচ্ছি যেহেতু আমরা এক্স বেসড ইকুয়েশনে ম্যাক্সিমাম কেসে ইউজ করে থাকি। সো ডি বাই ডিএক্স বলতে আমরা আসলে বুঝি হচ্ছে কি ডেল্টা, ডেল্টা হুইচ মিনস চেঞ্জ। একটু আমি আজকে থেকে রিকোয়েস্ট করব, আজকে থেকে এই যে আজকের ক্লাস থেকে, অন্য ক্লাসও বলি কিন্তু আজকের ক্লাসে এটা হচ্ছে আমাদের জন্য ফরজ হয়ে গেছে। ফরজটা কি? সেটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা, আমি যদি স্ক্রিনে একটা দাগও দিই সেই দাগটা পর্যন্ত আপনি হচ্ছে গিয়ে কপি করবেন, ঠিক আছে? একটা দাগ দিলে পর্যন্ত কপি করতে হবে। তো যা লিখবো সবকিছু হচ্ছে কপি করবেন। সো আমি যে এখানে ডি বাই ডিএক্স বলছি, এটাকে একটা সিম্বল দিয়ে দেখাতে পারবো হুইচ ইজ ডেল্টা। এটার মিনিং হচ্ছে গিয়ে যে ট্রায়াঙ্গেল যে সাইনটা এঁকেছে এটাকে আমরা বলছি ডেল্টা। তো এটার মিনিংটা হচ্ছে চেঞ্জ। অর্থাৎ আমি আসলে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনে এটাকে হচ্ছে যে স্মলেস্ট চেঞ্জেস, এই যে এটা বলছি, সেই যে স্মলেস্ট চেঞ্জেসটা বের করার জন্যই কিন্তু আমরা ডি বাই ডিএক্স সিম্বলটা ইউজ করছি। সো কোনো ক্ষেত্রে যদি আমরা ডেল্টা ইউজ করি, আপনাকে যেটা বলছিল দোজ আর সেম থিং। ডেল্টাকে অনেক ক্ষেত্রে আমরা এখানে ট্রায়াঙ্গেল দিয়ে ইউজ করি, আবার অনেক সময় এরকম একটা সিগমা টাইপের সিম্বল দিয়ে ইউজ করি, এটাকে সিগমা বলছি। এটা আবার অনেক জায়গায় হচ্ছে গিয়ে আপনার ডেল্টাও বলে, যে এইভাবে জাস্ট এসটাকে লিখে একটু এরকম করে দেয়। যেমন আমাদের বইয়ে কিন্তু এরকম সিম্বল পাবে, এসটাকে লিখে যেরকম, এটা হচ্ছে সিগমা, এরকম আমরা এটা ইউজ করে থাকি। আবার আমাদের এক টিচার ছিল উনি এইভাবে লিখতেন, এটাও হয়, আমরা অবশ্যই এটাকে ইটা বুঝি, এইভাবে লিখতেন স্যার। সো এইভাবে হচ্ছে গিয়ে সিম্বলটা দিয়ে আমরা কিন্তু এই ডি বাই ডিএক্স টাকে আমরা অনেকগুলো সিম্বল দিয়ে চাইলে দেখাতে পারবো। আচ্ছা, এই গেল হচ্ছে কি বেসিক সিম্বলস এন্ড আদার্স। সো লেটস গো টু দা ফার্স্ট ফর্মুলা। ফার্স্ট যে ফর্মুলাটা আমরা শিখবো এটাকে আমরা বলি হচ্ছে এক্স টু দি পাওয়ার এন ফর্মুলা। আগে এক্স টু দি পাওয়ার এন বুঝে আসি, হোয়াট ইজ এক্স টু দি পাওয়ার এন। সো এক্স টু দি পাওয়ার এন বলতে আমি যেটাকে বুঝি সেটা হচ্ছে যে আমি যদি কোথাও এক্স টু দি পাওয়ার এন লিখি, এখানে এক্সটা হচ্ছে গিয়ে আমার বেস আর এনটা হচ্ছে আমার পাওয়ার। এক্সটা হচ্ছে আমার বেস, এনটা হচ্ছে পাওয়ার। মানে পাওয়ার বলতে বোঝাচ্ছি যে আচ্ছা, এক্সটা হচ্ছে এখানে আমার বেস আর এনটা হচ্ছে আমার পাওয়ার। সো এখানে
অর্থাৎ আমি যখন একটা ইকুয়েশন লিখলাম সেই ইকুয়েশন আমরা দেখতে পেলাম যে আমার হচ্ছে একটা যদি আমি এরকম লিখে রাখি তাহলে সাধারণত যে ভ্যারিয়েবলটা থাকে নিচে সেটাকে আমরা বেস বুঝি আর উপরে যেটাকে থাকে সেটাকে আমরা পাওয়ার ধরে নিই, এভাবেই তো আমরা কাজ করি। সো এখানে আমার এক্সটা কিন্তু আমার হচ্ছে কি বেস, আমি যেটাকে বলছিলাম যে এনটা হচ্ছে আমার এনটা হচ্ছে আমার পাওয়ার। সো এরকম আমরা প্রথম যে ইকুয়েশনটাকে যাব আমি এটাকে এরকম x টু দি পাওয়ার n ইকুয়েশন বলে থাকি, which means আমরা হচ্ছে গিয়ে এটাকে মানে আমার একটা ইকুয়েশন দেওয়া থাকবে যেখানে এমন হবে যেটা বেস থাকবে, বেসের উপর পাওয়ার থাকবে, তাহলে আমরা সেই ক্ষেত্রে আসলে কিভাবে সলভ করতে পারি আমরা সেটা দেখব। সো ফর দ্যাট পারপাসেস আমরা যেটা করব, এই ইকুয়েশনটার নাম হচ্ছে x টু দি পাওয়ার n। তো এমন যদি হয়, তো যেহেতু আমি দেখেন সিম্বলটা আমি x টু দি পাওয়ার n এইভাবে নিলাম, সো আমরা এখানে সিম্বল হিসেবে নিব হচ্ছে d বাই dx। তো এরকম x টু দি পাওয়ার n। সো কি দেখতে পাচ্ছি, আমি d বাই dx লিখলাম বিকজ আমার বেসটা হচ্ছে গিয়ে বা ভেরিয়েবল যেটা নিয়েছি সেটা হচ্ছে x এর সাপেক্ষে, এই জন্য। তো এই ক্ষেত্রে যেটা হবে যে দ্য পাওয়ার উইল কাম ফার্স্ট, আমি যেই বেসটাই নেই না কেন সেটা যে পাওয়ার থাকবে সেই পাওয়ারটা সামনে চলে আসবে, তারপরে বেস বসবে, তারপর বেসের উপর পাওয়ার বসবে, পাওয়ার মাইনাস 1, which means here the power is n, so that n will come first, then the base, আমার যে বেস ছিল তিনি বসবেন, দেন বেসের উপরে যে পাওয়ার ছিল সে পাওয়ারটাকে বসে অ্যাজ ইট ইজ পাওয়ারটাকে বসাবো, কিন্তু পাওয়ার থেকে 1 মাইনাস করে নিব। এই হচ্ছে গিয়ে ইকুয়েশন। তাড়াতাড়ি ইকুয়েশনটা লিখে ফেলি সবাই। ম্যাম বেসটাকে তো সামনে নিয়ে আসছেন তাই না, তারপর আবার উপরে বেস না, এক্সট্রা পাওয়ার উপরে পাওয়ারটাকে সামনে নিয়ে হ্যাঁ আসছি, পাওয়ার, তারপরে হ্যাঁ 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 বেসটাকে বসাচ্ছি, দেন যে বেসটা ছিল তার যে পাওয়ারটা ছিল সে পাওয়ার থেকে 1 মাইনাস করবে। এটা রুলস, এখানে মানে এই রুলস আমি বানাইনি, এই ফর্মুলা আচ্ছা ম্যাম তাহলে কেন দেওয়া। মানে পাওয়ারটা আসলে দুইবার ইউজ হবে তাই না হ্যাঁ ম্যাম? হ্যাঁ, দুইবার ইউজ হচ্ছে, বলতে পারেন সেটা। ঠিক আছে, সো আই হোপ সবাই লিখেছি। দেন হচ্ছে গিয়ে আমরা যেমন আমি একটা ইকুয়েশন লিখলামই, যেমন আমি লিখলাম x টু দি পাওয়ার 10, এটাকে বললাম ডিফারেন্সিয়েট করতে। সো যদি x টু দি পাওয়ার 10 হয়, এটাকে যদি ডিফারেন্সিয়েট করতে হয় তাহলে আমি এটা কিভাবে করব। এখন আসি ম্যাথস, এই ধরনের ম্যাথস দিলে সলভ করে, এখন এটার জন্য সব জেনারেল রুল সবগুলোর ক্ষেত্রে এটা করতে হবে। সো যদি এরকম থাকে যে x টু দি পাওয়ার x দেওয়া থাকে, তখন আমরা প্রথম যে কথাটা লিখবো সেটা হচ্ছে ডিফারেন্সিয়েট with respect to x। আমরা আমাদের x কে অনেক ভালোবাসি, এই কারণে আমরা সবসময় এখন এখানে ডিফারেন্সিয়েট যখন করব, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x এই কথাটা লিখবো, যেই ম্যাথসই হোক না কেন। এক লাইনের ম্যাথস হলেও লিখবো, 10 লাইনের ম্যাথস হলেও লিখবো। তাহলে আবারও বুঝে আসলে কথাটা কি লিখলাম, এটা হচ্ছে কি আমাকে আমাকে একটা এখন ম্যাথস দিল, দ্যাট ইজ x টু দি পাওয়ার 10, সো একে ডিফারেন্সিয়েট করতে হবে। সো বেসিক্যালি আমরা যখন ইকুয়েশনটা নিব, যেহেতু d বাই dx লিখবো না d বাই dy লিখবো, এটা তো বুঝতে হবে। এটার জন্য যেহেতু এখানে আমি দেখলাম যে আমার ইকুয়েশনটা হচ্ছে বেসটা কি x না, সো ওই কথাটাই আমি লিখলাম যে যেহেতু আমার বেসটা x, ওই কথাটাই লিখলাম যে ডিফারেন্সিয়েট, আমি এটাকে ডিফারেন্সিয়েট করলাম, ইয়েস, উইথ রেসপেক্ট টু x, x এর সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েটটা এখানে করে নিলাম। আবারও বলছি, here we differentiate with respect to x, x এর সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েটটা করলাম। সো x এর সাপেক্ষে যখন আমি ডিফারেন্সিয়েট করলাম, আমি এই কথাটা কিন্তু আবারও বলছি যে সবসময় সরি, এই কথাটা কিন্তু আমাকে সবসময় লিখতে হবে যে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x। সো যখন x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম আমি তখন লিখতে পারবো, তাহলে এখন আমি আমার ফর্মুলাতে চলে আসতে পারবো। আমার ফর্মুলাটা ছিল হচ্ছে d বাই dx, তারপরে আমার যেহেতু এখানে বেস যেটা আছে সেটাকে লিখলাম, দ্যাট ইজ x টু দি পাওয়ার 10, ওটাকে আমি লিখে নিলাম d বাই dx x টু দি পাওয়ার 10।
যেহেতু আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি। এখন দেখেন আমাকে এখন এই জায়গায় বুঝতে হবে যে আমি কোন ফর্মুলাটা ইউজ করব। তো এখানে আসলে বোঝার কিছু নাই, বিকজ অলরেডি আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে ফর্মুলাই আমরা শিখলাম মাত্র একটা, হুইচ ইজ একটা বেস থাকবে, বেসের উপর একটা পাওয়ার থাকবে, যেটা ফর্মুলার নাম দিলাম আমি এক্স টু দি পাওয়ার 10। সো অ্যাকর্ডিং টু দ্যাট ফর্মুলা দ্য পাওয়ার দ্যাট উইল কাম ফার্স্ট, এটাই বলছে না যে পাওয়ারটা সামনে চলে আসবে, তারপরে বেস বসবে, দেন পাওয়ার -1। এই যে আমি স্পটলাইট দিয়ে দেখানোর চেষ্টা করছি, আবারও বলছি পাওয়ার যিনি থাকবেন তিনি সামনে আসবেন, দেন বেস বসবে, দেন পাওয়ার -1। সো হিয়ার দ্য পাওয়ার ইজ হোয়াট? সাজ্জাদ 10 হোসেন ম্যাম। জুনায়েদ, বলেন পাওয়ারটা কি এখানে? পাওয়ারটা কি 10 না? Yes, ma'am. Yes, ma'am. তাহলে 10টা সামনে আসবে, তারপরে কি আমার এখানে বেস কে? X. এক্স হচ্ছে আমার বেস, তারপরে ফর্মুলাতে কি বলছে? পাওয়ার, বেসের উপর 10 আবার পাওয়ার minus বসাবো, 1. তাহলে 10 1. -1 আমি বসাই দিলাম। তাহলে অ্যান্সার কি আসলো? 10x to the power 9 9 So this is the answer. So is it a difficult thing? শুধুমাত্র আমাদের যেটা বুঝতে হবে যে কোন ফর্মুলাটা যাচ্ছে, এটাই বলছি যে একটা জিনিসই এখানে বোঝার বিষয় আছে, যে আমাকে একটা জিনিসের রেগুলার বেসিসে বুঝতে হবে যে আমি কোন ফর্মুলাটা যাচ্ছি, কোন ফর্মুলাটা আমাকে ফলো হচ্ছে, এটুকু বুঝতে পারলে এইটা কোনো ডিফিকাল্ট কোনো ম্যাথসই না। আচ্ছা সবাই এটা তুলে ফেলেন, তারপর আমরা আরো কিছু কয়েকটা প্র্যাকটিস করি, তাহলে আমাদের জন্য আরো ক্লিয়ার হবে। সবাই তুলেছে এটা? ইয়েস ম্যাম। ওকে, জি, আমি ma'am. ক্লিয়ার করে দিলাম। তো এখন মনে হচ্ছে ধর জাওয়াদের মনে হচ্ছে যে ম্যাডাম কি শিখাইলো, এটা তো যদি নেগেটিভ পাওয়ার হয় তখন কি করতাম। তো একই ম্যাথসটা আমরা নেগেটিভ পাওয়ার দিয়ে করি। সাপোজ আমি 10 টু দি পাওয়ার -10 নিলাম, তো এখানে আমি কিভাবে ডিফারেন্সিয়েট করবো এখন দেখি। তো ওই একই কথা আমাকে আবারও লিখতে হবে, যেহেতু আমি দেখতে পেলাম বেসটা হচ্ছে এক্স এর সাপেক্ষে, তো আমি কথাটা লিখে নিলাম যে ডিফারেন্সিয়েট, আমি যেমন লিখছি তেমনি আপনাদেরও কিন্তু লিখতে হবে প্রত্যেকটা ম্যাথসে, যে উইথ রেসপেক্ট টু এক্স, যে এক্স এর সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েট করছি, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স। সো এক্স এর সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েট করে ফেললাম এখানে। এক্স এর সাপেক্ষে যখন আমি ডিফারেন্সিয়েট করে ফেললাম, সো এক্স এর সাপেক্ষে এখানে যখন আমি ডিফারেন্সিয়েট করে ফেললাম, সাথে সাথে আমার যেটা হলো যে আপনার আমি আমার ওই যে ডিফারেন্সিয়েশন যে সিম্বল সেটা বসাতে পারছি। ডিফারেন্সিয়েশন সিম্বল হচ্ছে d/dx, ওটা আমি বসাতে পারছি। দেন x টু দি পাওয়ার -10 বসায় দিলাম, তো ডিফারেন্সিয়েশন সিম্বল বসালাম, দেন আমার যে ইকুয়েশন দেওয়া আছে সেটা বসালাম, এবং আমরা একটা ফর্মুলাই জানি, তো সেটা অনুযায়ী যাব। তাহলে সেই ফর্মুলা অনুযায়ী কি হবে একটু নিচে দেখি। সো পাওয়ার সেটা সামনে চলে আসবে, তো এখানে পাওয়ার হচ্ছে -10, মানে পাওয়ার যাই থাকুক না কেন আমি সেটাই বসাতে পারো। তো -10 বসলো, তারপরে বেস বসলো, তারপরে পাওয়ার -1। সো কি পেলাম? -10 x to the power -11. So this is the answer. আচ্ছা এখন সবাইকে একটা ম্যাথস করতে দিই আমি, যেহেতু শিখেই ফেলেছেন কিছু অংশ। সো এটা করেন তাহলে হচ্ছে আবার শিখে যাবেন। আপনারা এটা করেন x to the power -11.5, এটা দিলাম, এটা করেন। 1 মিনিট টাইম পাবেন, এটা ভেরি ইজি। 1 মিনিট সময় পাবেন, 1 মিনিটের মধ্যে এটা সলভ করেন। x to the power -11.5 এটা সলভ করেন। ম্যাম করেছি। আচ্ছা একটু অন্যদের সময় দিই, সবাই হয়তো সেম ফ্লোতে যাবে না। x to the power -11.5, ম্যাম করেছি। আমি ম্যাম করেছি। করেছি।
সো আচ্ছা, যারা করেছেন অ্যান্সারটা বলেন তো দেখি। ম্যাম -11.5 x to the power -12.5। এটা খুব ইজি একটা ম্যাথস ছিল। সো যে এটা সলভ করতে পারেননি তার মানে বুঝবেন যে এখন আপনি বুঝতে পারবেন, এটা খুবই ইজি, মানে কত ইজি এটা তো বুঝতেই পারছেন। খুবই বেসিক একটা ইকুয়েশন, সেটা যদি সলভ না করতে পারেন তাহলে বুঝবেন যে অনেক কিছু বুঝতে পারছেন না। তো না বুঝতে আর একটু মনোযোগ দিই তাহলে আমাদের জন্য এটা ইজি হয়ে যাবে। আচ্ছা, এই টাইপস এর ম্যাথস আমি আরেকটা করি, সেটা হচ্ছে যে লাস্ট যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে তাহলে আমরা বুঝলাম যে এক্স এর পাওয়ার যাই থাকুক আমরা কিন্তু এটাকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো। কারণ আমি এখানে একটু ডিফারেন্ট একটা বেস ধরে করব এখন, এই জন্য হচ্ছে গিয়ে একটু মুছে দিলাম। সাপোজ আমি ওয়াই নিলাম, আর এখানে পাওয়ার আমি বেসটা নিলাম ওয়াই, এবং ওয়াই এর পাওয়ারটা নিলাম হচ্ছে ডিফারেন্ট, আমি একটা ফ্র্যাকশন পাওয়ার নিলাম, লাইক আমি পাওয়ারটা নিলাম হচ্ছে 7/8, এরকম একটা পাওয়ার নিলাম যে ওয়াই টু দি পাওয়ার 7/8। এখন এটাকে ডিফারেন্সিয়েট করতে বললাম, করতে পারবো কিনা? অবভিয়াসলি করতে পারবো। সো যেহেতু এখানে আমরা দেখতে পেলাম যে আমার বেসটা হচ্ছে ওয়াই, সো এখন আমরা ডিফারেন্সিয়েট করব হচ্ছে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু ওয়াই, এইভাবে। দেন আমরা নিব হচ্ছে কি ডি বাই, সো যেহেতু আমরা ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো আমরা লিখবো হচ্ছে ডি বাই ডি ওয়াই, এটা নিব। নেওয়ার পর হচ্ছে গিয়ে আমার যে ইকুয়েশন ছিল সেটা বসিয়ে দেবো, দ্যাট ইজ ওয়াই টু দি পাওয়ার 7/8, এভাবে বসিয়ে দিলাম। আবারও বুঝাই বলি, আমার যা বেস থাকবে সেটা সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। সো যেহেতু আমার এখানে বেস ছিল ওয়াই, ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করার জন্য আমি এটাই লিখলাম যে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু ওয়াই, এটা নিলাম। তারপরে হচ্ছে গিয়ে আমি ডি বাই ডি ওয়াই বসালাম এবং আমার যে ইকুয়েশন ছিল সেটাকে বসাই দিলাম, দ্যাট ইজ ওয়াই টু দি পাওয়ার 7/8। এটাকে বসালাম। বসানোর পর আমার যেটা হবে, আমরা তো জানি যে আমার যিনি পাওয়ার ছিল, and then যা হবে তাই অ্যাজ ইট ইজ, পাওয়ার যিনি ছিল আমার ইকুয়েশন ওয়াইজ পাওয়ারটা সামনে আসবে, দেন বেসটা বসবে, দেন পাওয়ার -1। সো আমার এখানে পাওয়ার ছিল হচ্ছে কি 7/8, উনি সামনে চলে আসলো। দেন বেস হচ্ছে গিয়ে বেসটা হচ্ছে ওয়াই, সো ওয়াই বসে গেল, দেন পাওয়ার -1, দ্যাট ইজ 7/8 -1। সো 7/8 -1 যখন আমি করছি এটাকে আমাকে ভগ্নাংশ আকারে, মানে অর্থাৎ এই যে আমরা যে লসাগু যেভাবে করি লিস্ট কমন ফ্যাক্টর, সে এলসিএম টা বের করে নিতে হবে। সো লিস্ট কমন মাল্টিপ্লায়ারটা বের করে আমরা ওইভাবে কাজ করব। সো এখানে লসাগু করলে আসলে অ্যান্সার যেটা হয়, আমি 15, হ্যাঁ, সো এটার অ্যান্সার আসে হচ্ছে এরকম -1/8। -1/8 না -15/8, দেখেন তো। ও না না না, হ্যাঁ -1/8, ঠিক আছে। সো এই হচ্ছে গিয়ে আমার ম্যাথস, তো এটাই অ্যান্সার, ঠিক আছে। সো হুইচ মিনস আমার এক্স এর পাওয়ার যাই থাকুক না কেন, ফ্র্যাকশন থাকুক, ডেসিমাল থাকুক, দেখেন আমি সবগুলোই কিন্তু করলাম, পজিটিভ নাম্বার নিয়েছি, নেগেটিভ নাম্বার নিয়েছি, ফ্র্যাকশন নিয়েছি, ডেসিমালও নিয়েছি, যাই হোক না কেন ফার্স্ট ফর্মুলা ওয়াইজ আমরা যদি মানে ফার্স্ট ফর্মুলাতে যদি যাই, পাওয়ার থাকলে পাওয়ার সামনে নিয়ে আসবো, নিয়ে বসে শেষ, কাজ কমপ্লিট। Okay, now let's go to the second formula. That's very easy formula, which is এমন যদি হয় যে সেকেন্ড ফর্মুলা যেটা আমরা যাচ্ছি, যে যেটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছে, লাইক ডি বাই ডিএক্স লিখলাম, এখানে যদি শুধুমাত্র এক্স কে ডিফারেন্সিয়েট করতে হয়, যে এমন হলো যে শুধু এক্স কে ডিফারেন্সিয়েট করতে হচ্ছে এবং আমার ইকুয়েশনটাও হচ্ছে এরকম ডি বাই ডিএক্স, ইন দ্যাট কেসেস দ্য অ্যান্সার উইল বি হোয়াট 1। এটা মেমোরাইজেশন টাইপের থিং। আচ্ছা, সাবিক প্রশ্ন করলো যে ম্যাডাম যদি ডি বাই ডিওয়াই হতো এন্ড আপনি ওয়াই কে ডিফারেন্সিয়েট করছেন, এই যে বললাম সেম থিং কে ডিফারেন্সিয়েট করছে, অ্যান্সার 1 হবে। বা যদি ডি বাই ডিটি হতো, আমার ইকুয়েশনটাও টি, অর্থাৎ আমি টি কে ডিফারেন্সিয়েট করছি, তাহলে 1 হতো। বা ডি বাই ডিজেড হতো, দেন যদি আমি জেড কে ডিফারেন্সিয়েট করতাম তাহলে অ্যান্সার হতো 1, হুইচ মিনস আমার যদি যা বেস তার সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করতে হয়, অর্থাৎ তার সাথে যদি আর কেউ না থাকে এবং তার সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করতে হয়, ইন দ্যাট কেসেস দ্য অ্যান্সার উইল বি 1। এগেন আই মেনশন, আমি যাকে ডিফারেন্সিয়েট করছি তার সাপেক্ষে যদি হচ্ছে কি ডিফারেন্সিয়েট মানে যে সিম্বলটা ইউজ করছে তার সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করতে হয়, লাইক আমি এক্স কে নিলাম, এক্স এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট ডি বাই ডিএক্স এরকম,
তখন অ্যান্সার হবে 1, বা y নিলাম y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি তখন এটার অ্যান্সার গুলো হবে 1। এভাবে আমরা আসবো। ক্লিয়ার করে দিলাম, একটু ফার্স্ট লিখবেন এখন। দেন আমরা থার্ড ফর্মুলাতে যাচ্ছি। থার্ড ফর্মুলাটাকে আমরা বলি হচ্ছে কনস্ট্যান্ট ফর্মুলা, কনস্ট্যান্ট নিয়ে। সাপোজ এমন হলো যে আমি একটা ইকুয়েশন নিলাম, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, সেখানে একটা কনস্ট্যান্ট ছিল। সি বলতে আমি এখানে কোনো একটা কনস্ট্যান্ট নাম্বারকে বুঝছি, লাইক 10, 100, মানে যেটার ভ্যালু চেঞ্জ হচ্ছে না, এরকম যদি হয়, সেক্ষেত্রে যখন আমরা ডিফারেন্সিয়েট করব তখন কি হবে? সো মনে রাখবেন যে যদি এমন হয় যে আমি কোনো নাম্বারকে ডিফারেন্সিয়েট করছি, অর্থাৎ কোনো কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করছি, তখন অ্যান্সার হবে 0। সে ফর এক্সাম্পল আমি 10,000 নিলাম, ইটস আ লার্জ ভ্যালু অবভিয়াসলি, এটাকে আমাকে ডিফারেন্সিয়েট করতে বলেছে। সো 10,000 এত বড় একটা ভ্যালুকে আমি ডিফারেন্সিয়েট করতে যাচ্ছি, কিন্তু আমার সূত্র কি বলে যে আমি যদি সংখ্যা নেই, সংখ্যাকে ডিফারেন্সিয়েট করলে অ্যান্সার হবে, মানে কনস্ট্যান্টকে নিয়ে অ্যান্সার হবে 0। সেটা এখন আপনি বলেন যে ম্যাডাম আপনি যে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স লেখেন নাই, ওটাকে লিখতে হবে কিনা? অবশ্যই লিখতে হবে। সো তাহলে আমরা এখন পর্যন্ত তিনটা ফর্মুলা শিখলাম। প্রথম ফর্মুলাটা তো মজার ফর্মুলা, x to the power n ফর্মুলা। According to that formula, the power will come first if we differentiate any number base and it has power. In that cases যেটা হবে যে the power will come first, then আমরা বেসটাকে বসাবো, then power -1 এভাবে যাবে। আর যদি হচ্ছে পাওয়ার -1 এইভাবে যাবে। তো তারপরে হচ্ছে কি আমরা দেখলাম যে আমরা একটা কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েট করা দেখলাম এখানে, সেখানে দেখলাম যে কোনো নাম্বারকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি সেক্ষেত্রে যেটা হবে যে অ্যান্সার ডিরেক্টলি 0 হবে। দেন আমরা দেখলাম সেটা হচ্ছে গিয়ে যে আপনার যে সিম্বল আছে সেই সিম্বলকে যদি ডিফারেন্সিয়েট, যেমন এক্স আছে, এক্স কে যদি ডিফারেন্সিয়েট করি তখন অ্যান্সার হবে 1। মানে x কে যদি d বাই dx এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি অ্যান্সার হবে 1। যদি y থাকে, y কে যদি d বাই d y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি অ্যান্সার হবে 1। এভাবে আসবে। ওকে, নাও লেটস গো ফর দ্য ফোর্থ ফর্মুলা। আচ্ছা, ফোর্থ ফর্মুলাতে যাওয়ার আগে একটু সিম্বলটা বুঝিয়ে বলি। আমরা এতক্ষণ লিখছিলাম হচ্ছে x, এর উপরে পাওয়ার নিলাম which is n, এভাবে দেখাচ্ছিলাম। সো সেখানে আমার x ছিল হচ্ছে বেস, nটা ছিল পাওয়ার। আচ্ছা, কোনো কারণে যদি x এর সামনে আরেকটা সিম্বল থাকে, সে ফর এক্সাম্পল a যদি থাকে, এই এটা কি কেউ বলতে পারবেন? x এর ম্যাম সামনে, সহগ। আচ্ছা আচ্ছা, সুলতানা বলেছেন সহগ। আমি যাকে প্রশ্ন করব সে বলবে যে এটা কি। আমিনুল ইসলাম বলেন এটা কি? আমিনুল ম্যাম, জি ম্যাম, জি, ম্যাম আমি বাইরে ম্যাম। বাহিরে, এটা তো কোনো সমস্যা না। আমি জানতে চেয়েছি যে এখানে এই যে এক্স এর সামনে যে একটা সিম্বল বসিয়েছি এটা কি, এটা জানতে চাই। তো বাইরে বসে বলা যায়। এটা হচ্ছে সহজ। আচ্ছা, আপনি বলেছেন এটা সহগ। আচ্ছা ঠিক আছে, আহ আবরার ম্যাম আমি মানে বলবো। আপন বলেন তো, আপন বলেন তো যে সহগের ইংলিশটা কি বলি আমরা? আপন, আপনি কি বলতে পারবেন সহগের ইংলিশ কি? আপন কি আমাকে শুনতে পাচ্ছে? আবরার, জারিফ, আপন দুটো আইডি দিয়ে জয়েন করেছেন, দুটো ডিভাইস দিয়ে। আপনার কি ইয়াতে প্রবলেম, হেডফোনে প্রবলেম? আচ্ছা, কেউ বলতে পারবেন মানে সহগে ম্যাম আমরা এটা ম্যাম ইংলিশ আমি বলবো। কোফিশিয়েন্ট হবে ম্যাম। constant. কোফিশিয়েন্ট। আচ্ছা, যারা যারা বলেছেন কোফিশিয়েন্ট অ্যাবসলিউটলি রাইট। সো আমরা নরমালি হচ্ছে গিয়ে যদি কোনো বেস নেই, আবার বলছি বেস নেই, বেসের সামনে যদি কোনো নিউমেরিক্যাল ভ্যালু থাকে, আরো যদি স্পেসিফিকলি বলতে চাই, যদি কোনো কনস্ট্যান্ট ভ্যালু থাকে, সেটাকে আমরা বেস হিসেবে ধরতে পারি না। সেটাকে আমরা যেটা হিসেবে ধরে নিই দ্যাটস কল কোএফিশিয়েন্ট, মানে বাংলা যেটাকে বলছিলাম সহগ। সো কোএফিশিয়েন্ট যদি থাকে, আমার একটা এমন একটা ইকুয়েশন হলো যে ইন দ্যাট কেসেস
that variable has a coefficient, then the base, then it has power. So what we can do in that cases, আমরা এখন এটাকে find out করব. So say for example আমার ইকুয়েশনটা দেখতে অনেকটা এরকম হলো, যেমন আমি প্রথমে লিখেছিলাম যে 10 মানে x টু দি পাওয়ার 10 এটা দিয়ে ডিফারেন্সিয়েট করেছিলাম না প্রথম যেটা দিয়ে করলাম, সো সেটাই আছে কিন্তু সামনে আরেকটা 10 বসানো আছে, 10x টু দি পাওয়ার 10। তাহলে এখন এখানে আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করব সেটাই আমরা দেখার চেষ্টা করব। সো এটার জন্য আমার ফর্মুলাটা একটু দেখি। সো এই ফর্মুলাটার নাম আমি দেই হচ্ছে গিয়ে axn, মানে ax টু দি পাওয়ার n, এইভাবে আমরা এটার নামটা দেই। তো axn এই টাইপের যদি ফর্মুলা থাকে খুবই ইজি, সেটা হচ্ছে আমার যিনি কোএফিসিয়েন্ট থাকবে, কোএফিসিয়েন্টের ক্ষেত্রে সিস্টেমটা বলি, কোএফিসিয়েন্টটা তো কাইন্ড অফ নাম্বার না, সো যদি আমার কোএফিসিয়েন্ট থাকে এই কোএফিসিয়েন্টটা আমার সামনে চলে আসবে, কোএফিসিয়েন্টটা আমার সামনে চলে আসবে, এছাড়া আর কোনো চেঞ্জেস নাই, অর্থাৎ বাদ বাকিটা ফার্স্ট ফর্মুলার মতো, অর্থাৎ কোএফিসিয়েন্ট সামনে চলে আসবে, বাদ বাকি যা চেঞ্জেস হবে ফার্স্ট ফর্মুলার মতো। সো এখানে যদি আমার কোএফিসিয়েন্টটা সামনে চলে আসে, হুইচ মিন্স এ যদি সামনে চলে আসে, বাকি অংশ দেখেন তো x টু দি পাওয়ার n, মানে প্রথম ফর্মুলার মতো না, তো প্রথম ফর্মুলা ওয়াইজ কি হবে, পাওয়ার যিনি ছিল দ্যাট ইজ n সেটা সামনে আসবে, দেন বেস যে ছিল সেটা বসবে, দেন পাওয়ার মাইনাস 1, এই হচ্ছে ফর্মুলা। সো তাহলে আমরা কি শিখলাম, যে যদি কোএফিসিয়েন্ট সহ কোনো ইকুয়েশন থাকে লাইক ax টু দি পাওয়ার n এরকম হয়, যে একটা বেস আছে সেটার একটা সামনে সহগ দেওয়া আছে, সেই অবস্থায় আমাকে ডিফারেন্সিয়েট করতে হচ্ছে, তখন হচ্ছে গিয়ে আমাদের যে সিস্টেমটা থাকবে সেটা হচ্ছে যে সহগ যেটা সেটা সামনে চলে আসবে, অর্থাৎ কোএফিসিয়েন্টটা সামনে যাই থাকুক, ওই যে বললাম একটা ফ্র্যাকশন থাকুক, ডেসিমাল থাকুক, যাই হোক না কেন সে সামনে চলে আসবে, দেন হচ্ছে গিয়ে আমার পাওয়ারটা বসবে, দেন আমি বেসটাকে বসাবো, দেন পাওয়ার মাইনাস 1, এবং এখানে এই কোএফিসিয়েন্ট এবং এই পাওয়ার অর্থাৎ এ এবং এন এর মধ্যে সম্পর্ক কিন্তু মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণাকার, সো এখানে যদি কোনো কারণে কাটাকাটি যায় বা যদি মাল্টিপ্লিকেশন করা যায় আমরা কিন্তু করব। সো সে ফর এক্সাম্পল আমি যে এক্সাম্পলটা লিখেছিলাম যে 10x টু দি পাওয়ার 10, এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব। সো এখানে আমরা দেখতে পাচ্ছি where it has a coefficient, that means there is a base but it has a numerical value in front of it which is its coefficient, then the base, and it has also a power. So how can we differentiate it? Now let's see. So একই কথা আমাকে লিখতে হবে যে differentiate with respect to x, আমরা আমাদের x কে অনেক ভালোবাসি, এজন্য খালি তাকে রেসপেক্ট করে কথা লিখছি। আমার জোকটা কেউ ধরতে পারেন নাই তাই না জি এখনো? ম্যাম পেরেছি। না ম্যাম ধরতে পেরেছি। ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, আমরা কাকে রেসপেক্ট করছি এই জন্য বলতে যে বারবার আমি যতবার এটা লিখি ততবার মনে হয় যে আল্লাহ জীবনে যতবার লিখেছি ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স। ম্যাম জি বলেন। এটা আমাদের ক্লাসে সবথেকে বেশি মজা হইতো, হ্যাঁ ক্লাসের মধ্যে সবথেকে বেশি মজা করতে পারি। ডিফারেন্সিয়েট উইথ মানে এক্স কে মানে রেসপেক্ট করে ডিফারেন্সিয়েট করছি, তো আমরা ইকুয়েশন গুলো জি ম্যাম, ম্যাক্সিমাম কেসে এক্স এক্স বেসিসে লিখি, তো এইজন্য এরকম হয়। আচ্ছা এক্স আমাদের ধোকা দিল আর ওকে সম্মান করতে ওকে হচ্ছে। সম্মান করে লিখছি। তো এখানে যেটা হচ্ছে যে আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, এই জন্য এই কথাটা আমরা লিখি যে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স। তারপর আমাদের যেটা করতে হবে, যদি এক্স কে রেসপেক্ট করে ফেলছি, তো আমরা এখন মানে তাহলে সিম্বলটা ইউজ করতে পারো হুইচ ইজ ডি বাই ডিএক্স, ওটা নিলাম, নেওয়ার পরে আমার যে ইকুয়েশন এখানে দেওয়া আছে ওটা লিখলাম, দ্যাট ইজ 10x টু দি পাওয়ার 10, ওটা বসালাম। আচ্ছা রাজিয়া আক্তার ইতি ম্যাডাম বুঝতে পারছেন? ক্লাসে আছেন? ইতি কি ক্লাসে নাই? ওকে, সো আমি এখানে হচ্ছে গিয়ে জাস্ট আমার ইকুয়েশন যেটা ছিল সেটা বসিয়ে দিলাম। বসানোর পরে আমার ফর্মুলা কি বলছে, আমার ফর্মুলা বলছে যে যিনি কোএফিসিয়েন্ট থাকবে তিনি অ্যাজ ইট ইজ বসে যাবে। তাহলে আমার এখানে কোএফিসিয়েন্ট কে বেজের সামনে যে সংখ্যাটা আছে তিনি কোএফিসিয়েন্ট, সো
উনি অ্যাজ ইট ইজ বসে যাবে। সো 10 সেট অ্যাজ ইট ইজ, আমি তাকে বসালাম কোএফিসিয়েন্টটাকে অ্যাজ ইট ইজ। তারপরে আমাকে বলছে যে পাওয়ারটা ছিল সে পাওয়ারটা সামনে আসবে, তার মানে ওই যে tan x টু দি পাওয়ার n ফর্মুলা। তো তাহলে আমার এখানে পাওয়ার কে, সেই পাওয়ারটা সামনে আসবে। সো পাওয়ারটা আমি সামনে দিয়ে আমি এখানে ডট দিলাম বুঝাতে যে দুজনের মধ্যে সম্পর্ক মাল্টিপ্লিকেশন। পাওয়ারটা সামনে চলে আসলো, তারপরে যেটা হবে যে বেস বসবে which is x, then power minus 1. সো আমি বলেছিলাম যে সামনে যারা বসবেন তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে গিয়ে মাল্টিপ্লিকেশন টাইপের। সো 10 times 10 is equal to 100. So 100 x to the power 9. This is the answer. আচ্ছা, কেউ বুঝেননি এমন কোন জায়গা আছে কিনা? প্লিজ রেইজ ইউর হ্যান্ড and you have the option to mark on the whiteboard. আপনি দরকার হলে স্পটলাইট দিয়ে আমাকে একটু দেখান। আচ্ছা, জান্নাতুল মামা কোথায় বুঝেননি বলেন ম্যাডাম। ম্যাম আমার হলো যে আগের একটা ম্যাথ করেছিলেন না যে y টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 8, হুম 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 ওইখানে ম্যাম মানে -1 ডিভাইডেড বাই 8 মানে কেন কিভাবে হলো আসলে ম্যাম? ওটা বুঝেননি? হ্যাঁ আচ্ছা, ওখানে লসাগু করেছে আমরা। এখানে যে আমি যদি দেখাতে চাই সেক্ষেত্রে আমি এইভাবে দেখাতে পারবো। সেটা হচ্ছে যে আমি যদি দেখাতে চাই, তার একটু ওয়েট করেন। সো লসাগুটা কি ছিল, মানে 7/8। আচ্ছা, আমি একটু এটা আগে এই ম্যাথসে তো কারোর সমস্যা নাই, আমি একটু এটা বোর্ডটা ক্লিন করে দিতে পারি? জি জি ম্যাম। ম্যাম। আচ্ছা, বোর্ডটা ক্লিন করে ওটা অ্যান্সার দিচ্ছি। সো 7/8 যেটা ছিল সেটা হচ্ছে যে 7/8 ছিল -1 এরকম আসছিল যখন পাওয়ারের উপর আমরা বেজের উপরে পাওয়ারটা বসালাম। লসাগু করলে কি হয় যে আমার ডিনোমিনেটরে যিনি থাকেন তাকে বসাতে হয়, ওটা নিয়ে আসতে হয়। তো আমার এখানে ডিনোমিনেটরে ছিল 8, ওকে বসালাম। তাহলে 8 is equal to 1, মানে ডিভাইড করলে 1, তাহলে 1 into 7 is equal to 7। এখন দেখি এই 1 এর নিচে তো মনে মনে আমরা জানি যে 1 আছে, তো 1 কে যদি 8 দিয়ে ডিভাইড করি তাহলে আমার অ্যান্সার কি হবে? 1 কে যদি 8 দিয়ে ডিভাইড করি অ্যান্সার হচ্ছে 8। সো 8 টাইমস 1, মানে আমরা লসাগু করছি, বুঝতে পারছি? তাহলে এখানে কত হলো? 8। তাহলে এই যে 7 মাইনাস 8 থেকে যদি মাইনাস করি তাহলে -1 আসছে না? -1 ডিভাইডেড বাই 8, মানে জি লসাগু। ম্যাম -1 বাই। মানে মেইন কথা আমি এখানে লসাগু করেছি, ওকে ম্যাম, ঠিক আছে? এবার বুঝতে পেরেছি। আবার যদি ধরেন জি ম্যাম। আমি যদি একটু ডিফারেন্ট আরেকটা নেই লসাগু, যদি লসাগুটা আসলে এখানে বুঝাতে পারছি না। ধরেন এখানে যদি 7/8 না হয় 17/8 হতো, তাহলে কি করতাম? তাহলে আমি এখানে কিন্তু এই যে যেহেতু 1 এর নিচে কিছুই নাই, তাহলে 1 আর 8 এর লসাগু কি? লিস্ট কমন ফ্যাক্টর 8ই। তাহলে আমরা 8 বসাই দিলাম এখানে। 8 বসানোর পরে 8 দিয়ে 8 কে ভাগ দিলাম, তাহলে কত হলো? 1। তাহলে 1 into 17 is equal to 17 মাইনাস। এবার আসি যে এখানে হচ্ছে গিয়ে এখানে তো 1 এর নিচে মনে মনে 1 আছে, তাহলে 1 দিয়ে 8 কে ভাগ করলে কত হয়? 8। এখন সেই 8 কে যদি আবার আমি হচ্ছে 1 দিয়ে গুণ দিই তাহলে তো 8 আসলো, তাহলে 17 minus 8 is equal to, এখানে অ্যান্সার আসতো হচ্ছে গিয়ে কত? 9। সো এখানে কিন্তু উপরে তখন আমরা এটার অ্যান্সার পেতাম হচ্ছে 9/8, এভাবে আসতো। এই তো লসাগু করেছিলাম। তো ফ্র্যাকশন যদি হয় সেক্ষেত্রে আমরা ম্যাম লসাগু করে করতে পারি। জি বলেন। ম্যাম যদি আমি এই লসাগু করার পর যদি আমার এটা ভগ্নাংশ আকারে না এসে যদি একটা পূর্ণ সংখ্যা আসে তখন কি এটা শুধু পূর্ণ সংখ্যা পূর্ণ বসবে? সংখ্যায় বসায় দিবেন। হতেই পারে যে আপনার আপনি লসাগু করলেন, আপনার হচ্ছে গিয়ে কাটাকাটি চলে গেল, কাটাকাটি যে একদম হোল নাম্বার চলে আসে, হোল নাম্বার ইউজ করবেন। তো আমি Yes, এখন ma'am. একটা ম্যাথস আপনাদের দিব, এটা এখন আপনারা সলভ করবেন। দেখেন 7x to the power -4, you will get 2 minutes to solve it. এবং আমি যাকে বলবো ইন্ডিভিজুয়ালি সে স্ক্রিন শেয়ার করে তার এই ম্যাথসটা দেখাবে, সলিউশনটা।
ম্যাম হয়েছে। আচ্ছা, একটু আরেকটু ওয়েট কর, 30 সেকেন্ড দিই বাকিতে। ওকে, সো আই হোপ আপনারা চেষ্টা করেছেন। জি এখনো ম্যাম। আজান পড়ছিল, আপনারা কি এটা জানেন? আজান দেওয়ার পরে ইকামাত হওয়ার আগ পর্যন্ত, ইকামাতই তো বলে এটাকে, মানে নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত দোয়া কবুল হয়, দোয়া কবুল হয়। দোয়া কবুল হয়। সবাই মনে মনে জি দোয়া ম্যাম। করেন, কেন আবার 30 সেকেন্ড সময় দিলাম, কোন একটা দোয়া করেন মনে মনে, ইনশাআল্লাহ সবার দোয়া কবুল হবে। আমরা সবাই সবার জন্য দোয়া করি। ওকে, সো ম্যাথসটাতে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে গিয়ে আমরা এখানে একটা কোএফিশিয়েন্ট দেখতে পাচ্ছিলাম, which means বেজ এর সামনে একটা সংখ্যা আছে, দেন বেজ দেওয়া আছে, দেন ইট হ্যাজ এ পাওয়ার। এইভাবে হচ্ছে গিয়ে ম্যাথসটা দেওয়া ছিল। তো একই কথা আমরা দেখব যে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, এই কথাটা প্রথমে লিখতে হবে। ডিফারেন্সিয়েট ওই কথাটা লিখবো, যে এরকম আমাদের আসবে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স। আমরা এখানে যাব, যাওয়ার পরে যেটা হবে যে আমার যে সিম্বল যেটা ছিল সেই অনুযায়ী এটা বসাবো। তো ডি বাই ডি এক্স বসিয়ে দিলাম, ডি বাই ডি এক্স 7x টু দি পাওয়ার -4 এভাবে বসিয়ে দিলাম, বসালাম। বসানোর পর আমাদের যেটা বলছিল যে কোএফিশিয়েন্ট থাকলে যে যিনি হবেন, যে কোএফিশিয়েন্ট অ্যাজ ইট ইজ সামনে চলে আসবে, আসার পর যিনি পাওয়ার ছিল পাওয়ারটা সামনে আসে, যেমন এখানে আমার পাওয়ার ছিল -4, -4ই সামনে আসবে। দেন আমরা বেসটাকে বসাবো, দেন পাওয়ার -1। সো আমি এটা বসালাম, দেখলাম যে 7 ইন্টু -4 এখানে হচ্ছে -28, গুণ চলে গেলে যেটা গুণ করলাম x, then -5. So this is the answer. ঠিক আছে? জি ম্যাম। ওকে, সো এখন আমি কিছু ম্যাথস দিয়ে দিব আপনাদেরকে। এই ম্যাথস গুলো হচ্ছে কি আমাদের কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টে আসবে। অ্যান্সার কি মিলেছে সবার? এমন কি কারোর আছে অ্যান্সার মিলে নেই, ম্যাথসটা করেছেন কিন্তু অ্যান্সার মিলে নাই? না ম্যাম। আচ্ছা, তো আমি এখন কিছু ম্যাথস দিব যেগুলো হচ্ছে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, আপনার মানে কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টও নিয়ে আসবেন, তাহলে দেখা যাবে যে বুঝে যাবেন যে কিভাবে করবো। যেমন আমি দিলাম হচ্ছে 7/8 x, 7/8 ঠিক আছে, তিনটা ম্যাথস দিলাম। ফার্স্টে লিখলাম হচ্ছে 7/8 x টু দি পাওয়ার
7/8, দেন পরেরটা হচ্ছে y টু দি পাওয়ার নেগেটিভ 1/5, থার্ডটা হচ্ছে 3x টু দি পাওয়ার নেগেটিভ 32, and the last one is বোঝা যাবে না। ঠিক আছে, নেগেটিভ 32 y টু দি পাওয়ার 1.5। ওকে, আমরা আজকে আমাদের লাস্ট ফর্মুলাটাতে যাব, লাস্ট যে ফর্মুলাটা শিখবো সেটাতে চলে যাব। লিখেছি ইকুয়েশন গুলো চারটা। জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। আমরা আমাদের ফিফথ ফর্মুলাতে যাব, which is x টু দি পাওয়ার n। এই ফর্মুলাটার নাম হচ্ছে সরি ex, যেটাকে আমরা বলি। তো যদি কোনো কারণে আমাদের ইকুয়েশনে ex থাকে এবং একে ডিফারেন্সিয়েট করতে হয়, মনে রাখবেন যে ex কে যদি ডিফারেন্সিয়েট করে এপসাইলন যেটাকে আমরা বলি, ex কে ডিফারেন্সিয়েট করলে অ্যান্সার আসে ex। এটা মেমোরাইজেশন। আমাদের মানে কিছু করতে হবে না, না ex থাকলে সরাসরি ex বসিয়ে দেব। দিস ইজ দ্য লাস্ট ফর্মুলা ফ্রম টুডেস ক্লাস। আরো দুটো ফর্মুলা আমরা শিখবো, দেন শেষ করব। হ্যালো ম্যাম। জি বলেন। ম্যাম ম্যাম জি একটা কথা বলি, মাইন্ড করেন না, এবার ফুল মিনিং চলে আসছে। বুঝিনি কথাটা। ম্যাম এতক্ষণ এক্স করতেছি না, ও এবার আচ্ছা এক্স আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, মানে হ্যাঁ, এতক্ষণ শুধু এক্স কে মানে এক্স কে তো ভাঙছিলাম, এখন এক্স কে ভাঙা টাঙার কিছু নেই, পুরো এক্সই পুরো এক্স একদম সামনাসামনি চলে আসছে। হ্যাঁ, অনেক মজা পেলাম তো, এরপর চিন্তা করি নাই। সো লাস্ট ফর্মুলাটা আমাদের এটাই ছিল যে এখানে ex টাকে হচ্ছে গিয়ে আমরা যদি ওকে ডিফারেন্সিয়েট করতে হয়, ওকে চেঞ্জ করা যায় না। ও এমন ভয়ঙ্কর এক্স যে তাকে হচ্ছে গিয়ে সরাসরি সামনে নিয়ে আসতে হয়। তো ফাইনালি এখন সরাসরি বাসায় ঢুকে পড়ে। যে ও আসলে ও আর যাবে না, ও থাকবে আমাদের সাথে। জি ম্যাম। যাবো না। তো এখন আসি যে এই যাচ্ছে সো ম্যাথস গুলো যেগুলো করলাম, এখন আসলে আমরা একটু দেখি সেটা হচ্ছে যে আচ্ছা, এই স্ক্রিন শেয়ারটা আমি ক্লোজ করতে যাচ্ছি, স্টপ শেয়ার দিলাম। তো এখন আমরা দেখবো যে আমরা হচ্ছে গিয়ে যে বইয়ে যে ম্যাথস আমি ইকুয়েশন দেখাচ্ছিলাম, ওই যে গেট বাই হার্ট যে অংশটা আমাদের ছিল, আদৌ কি আমাদের এই হার্টের মধ্যে এরা আছে কিনা। তো দেখেন, আমি যে ইকুয়েশন গুলো দেখালাম, ম্যাথস গুলো আমরা আজকে করলাম, সেই ইকুয়েশন গুলো কিন্তু এখানে আছে। যেমন এই যে দেখেন, ফার্স্ট ইকুয়েশন দেখতে পাচ্ছি, সেকেন্ড ইকুয়েশনটা দেখতে পাচ্ছি, যে ফোর্থ নাম্বার এটা দেখতে পাচ্ছি। এটা আমরা এই যে এক্স এরটা যেটা শিখলাম, এটারই একটা ডেভিয়েশন ফর্ম। দেন হচ্ছে গিয়ে ex এরটা এই যে এখানে ex এর ইকুয়েশন। আমরা কালকে হচ্ছে গিয়ে আসলে মাল্টিপ্লিকেশন করা শিখবো মেইনলি। কালকের কাজ হবে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। নেক্সট ক্লাস আমরা যেটা করবো যে হাউ টু ডু দ্য অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, এই জিনিসগুলো এটা শিখবো। আচ্ছা, ক্লাস শেষ করে দেবো, তার আগে একটু জানতে চাই আপনারা কি মানডে ওয়েডনেসডে আপনাদের 3টা করে ক্লাস থাকে, এই তো? জি ম্যাম। জি ম্যাম। ওই দিন আপনারা ফ্রি থাকেন না? না ম্যাম, 10টা থেকে 6টা। 10টা থেকে 6টা? 6টা কেন হয়? ম্যাম ম্যাম আমাদের 4:30 থেকে 6:30 স্ট্যাটিস্টিক্স ক্লাস ম্যাম। আচ্ছা, তাহলে আমি যদি এক্সট্রা ক্লাস, যেহেতু আমার নিতেই হবে, 2টা এক্সট্রা ক্লাস আপনাদের নিতে হবে, সেই এক্সট্রা ক্লাসগুলো নিতে হলে আমাকে হচ্ছে গিয়ে এই টুইসডে থার্সডে স্লটে নিতে হবে। জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট থার্সডে নিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছি, টুইসডে থার্সডে স্লট গুলোতে। ঠিক আছে, আমি নেক্সট উইকে মানে এই উইকে দেখবো যে আমি থার্সডে নিতে পারি কিনা, আমি জানিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আজকে যেহেতু ম্যাম। কোনো ম্যাম ফ্রাইডে স্যাটারডে Okay, সানডে ma'am. তে নেওয়া যায় না? ফ্রাইডে তো আমার এমবিএ ক্লাস থাকে, স্যাটারডে সানডে এটা আমাদের ডিপার্টমেন্টাল অ্যাক্টিভিটিস এর উপর ডিপেন্ড করে, অনেক সময় মিটিং থাকে, তো ওটা দেখে ওই জন্যই বললাম, আমি এখনো কিছু বললাম না যে কবে নিব। আচ্ছা, আমার নিজের ম্যাম। ইভিনিং এ ক্লাস আছে। জি বলেন বলেন। জি স্যার। ম্যাম আমরা একটা নোটিশ দেখলাম ম্যাম এক্সামের ব্যাপারে। আমি তো আপনাকে কালকে এটা জি নিয়ে ম্যাম, বলেছি, আমি তো কালকে জাওয়াতকে তো এটা নিয়ে বললাম যে আই হ্যাভ নো আইডিয়া এখন অ্যাবাউট ম্যাম এখন প্রশ্নটা এটা না ম্যাম। ম্যাম আমরা কি এখন ইউনিভার্সিটির টাকা পে করব নাকি কয়েকটা দিন ওয়েট করব?
ম্যাম ইউনিভার্সিটি নোটিশ দিয়ে দিয়েছে টাকা দেওয়ার, আমরা কি এখন টাকা পে পেমেন্টের করবো ব্যাপারে নাকি ওয়েট করবো? পেমেন্টের ব্যাপারে আমার তো আইডিয়া নাই। আমি যেটা বলতে চাই, আমার কথাটা হচ্ছে, আমার এক্সপিরিয়েন্স যেটা বলে, ইউজিসি যে এই যে সার্কুলারটি, এটা আসলে বেসিক্যালি পাবলিক ইউনিভার্সিটি গুলোর জন্য। পাবলিক ইউনিভার্সিটি এমনি লেথার্জি করা, আপনারা খুশি হন যে আপনারা গত 1.5 বছর বসে নাই, পড়াশোনা করছেন। জি ম্যাম, বিলিভ জি মি, ম্যাম। জি ম্যাম। আপনাদের ক্লাস হচ্ছে, ওদের ইয়ার লস যাচ্ছে, ওরা যে কি পরিমাণ ফ্রাস্ট্রেটেড। আপনার যদি কোনো পাবলিক ইউনিভার্সিটিতে পড়ুয়া কোনো বন্ধু থাকে, জি তার ম্যাম, সাথে আমার কথা বলে ফ্রেন্ড দেখেন। আছে, খুবই খারাপ জি অবস্থা ম্যাম, আমার ওদের। একটা ফ্রেন্ড মানে আছে। আপনারা যেখানে, আমি যদি সিম্পলি ধরি, এখানে আমার হচ্ছে 201 ব্যাচ আছে, 201 ব্যাচ অলরেডি সেকেন্ড ইয়ার কমপ্লিট করে ফেলছেন। আমি যদি আমার ইউনিভার্সিটি ওয়াইজ, আমি আমার ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ওয়াইজ আমি যদি কম্পেয়ার করি, আপনারা সেকেন্ড ইয়ার, মানে আপনারা অ্যাডমিশন নিয়েছেন, নেওয়ার পরে ফার্স্ট ইয়ার তো কমপ্লিট শেষই, সেকেন্ড ইয়ার রান অলরেডি আপনাদের। হ্যাঁ, 2টা জি সেমিস্টার ম্যাম। হয়ে জি গেছে, মানে ম্যাম। আপনারা সেকেন্ড ইয়ারে আছে। সেকেন্ড ইয়ার ধরে নিচ্ছি যে মোটামুটি একটা সেমিস্টার হলে সেকেন্ড ইয়ারে আপনারা কমপ্লিট করছেন। আর আমার জুনিয়র যারা ওই যে 49 ব্যাচে ঢুকেছে জাহাঙ্গীরনগরে, একটা ক্লাসও হয় নাই, মানে অ্যাডমিশন নিয়ে বসে আছে 1.5 বছর, কোনো পড়াশোনা নেই, কিছু নেই, অ্যাডমিশন নিয়ে বসে আছে। বুঝেন তো তার মনের অবস্থাটা কেমন। জি ম্যাম। সে ম্যাম দেখতে এরকম কেন পাচ্ছে, হচ্ছে ম্যাম? তাই সে দেখতে পাচ্ছে তার বন্ধু, বা আমি অ্যান্সারটা বলছি, সে দেখতে পাচ্ছে তার যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়া, আমি বলছি না প্রাইভেট ইউনিভার্সিটি বেস্ট প্লেস আর পাবলিক ইউনিভার্সিটি, আমি এটা কিন্তু আমি কিছু কমেন্ট করি না, আমি জাস্ট বলছি ও দেখছে যে ওর কোনো 1.5 বছরে কিছুই হয় নাই, না একটা টিউটোরিয়াল, না একটা আমরা টিউটোরিয়াল বলতাম, টিউটোরিয়াল না এক্সাম না, তো ক্লাসের চেহারাই চোখে দেখে নাই, অথচ তার ব্যাচমেট অলরেডি সেকেন্ড ইয়ারে পড়ে, হুইচ মিনস পাবলিক ইউনিভার্সিটিতে তো 18 বছরের মাস হয়, সেটা তো আছে। মানে আমার লাইফে এরকম হয়েছিল, বিশ্বাস করবেন কিনা জানি না, আমার বন্ধু 2014-এ, আমি তখন আমার অনার্স ফাইনাল দেওয়ার কথা, ততদিনে ওদের অলরেডি, ও নর্থ সাউথে পড়তো, ও ততদিনে 2013-এ ও বের হলো, বিবিএ কমপ্লিট করে ফেলছে, বিবিএ কমপ্লিট করে অলরেডি তখন জব করে, এবং জবটা ভালো জব করতো সে, আপনার এসিআই তে জব করতো। তো তখনই 2014-এ ওই সময় সে 40K স্যালারি পায়, 40K না 45K স্যালারি পায়, 45,000। আর আমি তখন অনার্সই কমপ্লিট করতে পারিনি, আমি ওর থেকে ভালো স্টুডেন্ট, রেজাল্ট ভালো, আমার সবকিছু ঠিক আছে, আমার তখন অনার্স, আমি অনার্সের এক্সাম দিই, আমি অনার্সের এক্সাম দিয়েছি 2015-এ, যে এক্সাম আমার 2013-এ হওয়ার কথা। বুঝেন এই 2টা বছর আমার কেমন গেছে। 13, 16 জি ম্যাম, সেটাই ম্যাম। জি আমার ম্যাম। বেস্ট ফ্রেন্ড ঢাকা ভার্সিটিতে মানে কেমিস্ট্রিতে, ওরা ওদের অবস্থা, ওদের আজকে বলে পরীক্ষা নিবে, কালকে বলে যে না না পিছায় দিবে, কোনো কিছু ঠিক নাই। কোনো কিছু ঠিক নাই, মানে আমি বলছি না যে আপনি বেস্ট জায়গায় আছেন, কিন্তু ওই ফ্রাস্ট্রেশনটা যে কি, আমি আমার লাইফে 2 ইয়ার্স নষ্ট, আমার লাইফে 2 ইয়ার্স এর কোনো ক্যালকুলেশন করলে পাবে না, এই 2 ইয়ার্স নষ্ট না, মানে এই 2 ইয়ার্স আমার এই যে এরকম কারণে আমার নষ্ট হয়ে গেছে, আমি ক্লাস পাইনি। এখন এই যে আমি এই 2 ইয়ার্স যদি পেতাম, আমি অলরেডি এতদিনে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থাকতাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই, আমি যদি পাবলিক অ্যাডমিশন হতাম, আমি এতদিনে অ্যাসোসিয়েট হওয়ার মতো 5 ইয়ার্স, এতো 5 ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স, অলমোস্ট অ্যাসোসিয়েট হওয়ার পথে যেতাম, 7 বছর হলে পাবলিকে অ্যাসোসিয়েট প্রফেসর হওয়া যায়, অ্যাসিস্ট্যান্ট তো হয়েই যেতাম, অ্যাসোসিয়েট হওয়ার পথে থাকতাম। তো কি পরিমাণ আমি পিছিয়ে পড়েছি। তো ইউজিসির রুলসটা, এগুলা পাবলিক ইউনিভার্সিটি, এখন একজন প্রশ্ন করলো ম্যাডাম ক্লাস হয় না কেন, দেখেন আমি এই যে আপনার ক্লাস নিচ্ছি, আপনারা কি জানেন এটা মনিটরিং করে, আমি ক্লাস নিচ্ছি কিনা, ঠিক মতো ম্যাটেরিয়ালস দিচ্ছি কিনা, ক্লাস হচ্ছে কিনা, অ্যাটেন্ডেন্স নিলাম, সবকিছু মনিটরিং করে, এটা একটা সিস্টেমেটিক ওয়েতে যাচ্ছে, নট অনলি ইন গ্রিন ইউনিভার্সিটি, গ্রিন একটু স্ট্রিক্টলি দেখে, অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটিতেও এটা করে। যে জিনিসটা সিস্টেমেটিক জি ওয়েতে যায়, সেটাতে ম্যাম। কিন্তু সেটা কিন্তু লং রানে ভালো করে, এটা আমি বলতে চাই। আপনি যদি রেগুলার বেসিসে একটা সিস্টেমেটিক ওয়েতে পড়েন, আপনি দেখবেন ভালো করবেন। পড়াশোনার কথা বাদই দিলাম, ধরেন প্রতিদিন প্রতি আজান হচ্ছে আপনি সৃষ্টিকর্তাকে স্মরণ করছেন, আল্লাহকে স্মরণ করছেন, করে একটা স্পেসিফিক কিছু চাচ্ছেন যে আল্লাহ আমাকে এটা আল্লাহ স্বয়ং আল্লাহরই তো মায়া হবে যে আরে এই আমার এই বান্দা এত করে আমার কাছে এটা চাচ্ছে, আমি দিয়ে দিই, ঠিক কি না? সিস্টেমেটিক ম্যাম। ওয়েতে সিস্টেমটা ফলো করেন, তার কাছে বারবার চাচ্ছেন, তো আপনি সিস্টেমটা ফলো করছেন, আপনার কিন্তু ভালো হবে।
পাবলিক ইউনিভার্সিটিতে যেটা হয় সেখানে সিস্টেমে কোনো বালাই নাই। অর্থাৎ আমি এই যে বললাম না যে আপনার বন্ধুরা তো কোনো, যে আমি বললাম যে আপনি 1.5 বছর ক্লাস করে ফেলছেন আর ওরা হচ্ছে 1.5 বছরে একটা ক্লাস করে নাই। এবার আমি আমার কথায় আসি, আমি এটা কেমনে হিসাব আছে, আমার ইউটিউব চ্যানেল আছে তো ওই কারণে আমি ভিডিও আপলোড দিতে থাকি, আমার হিসাব আছে। ইউটিউব চ্যানেলে আই হ্যাভ মোর দেন 350 ভিডিও, 350টার উপরে ভিডিও আছে আমার আপলোড করা, সব আমার ক্লাস। জি মানে এই 350টা আমি কোথা থেকে পেলাম? এই 350টা ক্লাস আমি নিয়েছি, তাও সব ক্লাসের তো ভিডিও আপলোড করি নাই, কিছু কিছু ক্লাসে যে ক্লাস টেস্ট থাকে ওগুলো তো বাদই। তাহলে আপনি চিন্তা করেন সিস্টেম লস তো আরো, আমার তাহলে প্রত্যেকটা সেকশনে এরকম 2-3টা করে ক্লাস বা কেউ আছে, তাহলে 350টা ক্লাস আমি নিয়ে ফেলছি 1.5 বছরে। এবার আসি, আমি ওপেন চ্যালেঞ্জ দিই, এটা রেকর্ড হচ্ছে, আমি ওপেন চ্যালেঞ্জ দিই, আমি তো 350টা ক্লাস নিয়েছি। পাবলিক ইউনিভার্সিটির একটা টিচার দেখাইতে পারবে না সে 1.5 বছরে 350টা ক্লাস নিয়েছে। বুঝতে পারছেন? আপনি বলবেন কেন নেয় নাই, মানে সিস্টেম নাই যে, আমি ক্লাস না নিলে কোনো সমস্যা নেই তো, কোনো রুলস নাই, মাস শেষে ঠিকই স্যালারি পাবে। হার্শ রিয়েলিটি হচ্ছে এইটা। আরো হচ্ছে ম্যাম গিয়ে রেকর্ডটা অফ করেন। না সমস্যা নেই, হার্শ রিয়েলিটি হচ্ছে এইটা। তো আমাকে তো আমি আমি একদিক দিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমি জবাবদিহি করতে পারবো, কারণ আল্লাহর কাছে তো আমাকে জবাব দিতে হবে না যে লায়লা তোমাকে যে তুমি যে এই টাকাটা আর্ন করছো, 10টা টাকা আর্ন করলো, এটার জন্য তুমি কাজ কি করছো। আমি তো আল্লাহকে বলতে পারবো যে আল্লাহ আমি 10টা টাকা আর্ন করছি, কষ্ট করে আর্ন করছি, এই যে কাজ করছি, ক্লাস নিয়েছি, সেখান থেকে আমি পেমেন্ট পেয়েছি। এটাই হচ্ছে বিষয়। তো পাবলিক ইউনিভার্সিটিতে কোনো সিস্টেম নেই, ওখানে ক্লাস না নিলে আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হয় না। সো টিচাররাও ক্লাস নেন না। আর ওই যে এখন যদি টিচাররা তো আরো নিবে না, ওরা বলবে যে যেহেতু মে মাসে 17 তারিখ পর্যন্ত বলেছে যে হলই বন্ধ থাকবে, তো আমাদের তো ক্লাস নেওয়ার কোনো সুযোগই নেই, ক্লাস নেবো না। যখন ওই যে 23 তারিখ থেকে বলবে যে এক্সাম হবে, তখন তার আগে ক্লাস নিয়ে কভার করে দেবো, শেষ। দরকার হলে এক্সট্রা ক্লাস নেবো, এটা বলবে না। এক্সট্রা ক্লাস আদৌ নিবে কি নিবে না, ইটস নট দেয়ার হেডে, দ্যাটস দ্য থিং। তো এগুলো নিয়ে কম্পেয়ার না করি, ইয়েতে না যে যেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ, এটা শুকরিয়া করেন, অনেক ভালো আছেন। ওই ফ্রাস্ট্রেশনটা কিরকম, এটা ওই আমি এই ফ্রাস্ট্রেশনের মধ্যে দিয়ে গিয়েছি বলে আই নো দ্যাট ফিলিং। ক্লাস না হলে কেমন লাগে, বছরের পর বছর বসে থাকতে কেমন লাগে, 3 মাসে ক্লাস পাই, 3 মাস 6 মাস কোনো ক্লাস হয় না, তখন যে কেমন লাগে, এটা খুব ব্যাড ফিলিং হয়। আচ্ছা আমি এখন যেটা বলতে চাচ্ছিলাম, সো ইউজিসি থেকে যদি রুলস আসে, রুলস অবভিয়াসলি আমাদের ইউনিভার্সিটি কেন সব প্রাইভেট ইউনিভার্সিটি মানতে বাধ্য, কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির জন্য ইউজিসি রুলস গুলো মানে ক্লাস স্টপ করতে বা এক্সাম স্টপ করার মতো রুলস এখন পর্যন্ত আমি কখনো আসি ইউজিসি, মানে প্রাইভেট ইউনিভার্সিটির জন্য ইউজিসির কথা কোনো ঠিক ঠিকানা নেই। আর প্রাইভেট ইউনিভার্সিটি কখনোই সেশন জ্যাম ক্রিয়েট করতে যাবে না। তো ওরা যেটা চেষ্টা করবে যে এনি হাউ সেমিস্টার কমপ্লিট করে ফেলতে। এটা আমার ইউনিভার্সিটি না, যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটি এটা হতে পারে। তো এই কারণে আমি আসলেই বলতে পারছি না যে এটা আসলে কি হবে, এক্সাম স্টপ রাখবে কিনা। তো আমার সাজেশন হবে ওই আশায় ওই খুশিতে পড়াশোনা বন্ধ করে দিয়েন না। আপনি না ম্যাম, এটা ভালো হবে না আমাদের জন্য ম্যাম, পরীক্ষা না হবে ম্যাম, কিভাবে হ্যাঁ, কি হবে সো তারা আসলে সেমিস্টার। পড়াশোনা করতে থাকেন, সেমিস্টার আপনাদেরই ভালো। পেমেন্ট, ওই পেমেন্ট শুনেন জাওয়াদ, ওই পেমেন্ট আপনাকে এখন না দিতে হলে দিতেই হবে, মেইন কথা। হয়তো ওইটা মার্চে না দিয়ে আপনি মেতে দিবেন, ডিফারেন্সটা এইটুকুই হবে, কিন্তু জি ম্যাম। এক্সাম কিন্তু আপনাকে অ্যাটেন্ড করতেই হবে। বরং পরবর্তীতে আবার দুই মিড এবং ফাইনালের টাকা একসাথে একসাথে, দেওয়া হ্যাঁ লাগতে একসাথে পারে। দিয়ে লাগা, হ্যাঁ একসাথে দেওয়া লাগতে পারে, অথবা একসাথে প্রেসার পড়ে যেতে, মিড ফাইনাল একসাথে আপনাকে দিতে হবে। বুঝতে পারছি। আবার ওই মিড ফাইনাল দিলেন, আমার তো ক্লাস হয়ে যাবে, আমার তো সিস্টেম যেটা হবে যে আমি তো ক্লাস নিয়ে ফেলেছি, তো ক্লাস হয়ে গেছে, আমি মিড ফাইনাল নিব। আবার দেখা যায় যে নেক্সট সেমিস্টার, সাপোজ ধরে নিলাম নেক্সট সেমিস্টারে ক্লাস শুরু করে দিয়েছি আমি মিড ফাইনালের জন্য, ওইটারও মিড ফাইনাল, তো আপনি দেখা গেল যে এই মাসে স্প্রিং এর মিড ফাইনাল দিলেন, নেক্সট মান্থে যে আপনি সামারের হচ্ছে কি মিড দেওয়া শুরু করলেন, কজ আমার ক্লাস কমপ্লিট। তো আপনার উপর কি প্রেশারটা পড়বে? সো আমি বলবো যে স্টাডি করতে থাকেন, যার রুল মানে যেই রুলসটা আসবে বা যেই ইয়াটা আসবে, সেটা তো মানে নোটিশটা আসবে, এটা সবার জন্য ইউনিফর্ম। তো ওটা ভেবে আপনি কাজ করেন আর শুক্রিয়া করেন জি ম্যাম। ভালো আছে। যদি মনে হয় যে না ম্যাডাম ভালো নেই, প্রাইভেট ইউনিভার্সিটির কোনো ফ্রেন্ডের সাথে কথা বলবেন না, পাবলিক ইউনিভার্সিটি বা ন্যাশনাল ইউনিভার্সিটির কোনো বন্ধু বান্ধবের সাথে কথা বলেন, তাহলে বুঝে যাবেন যে গ্রিনেই পড়েন আর ইস্টার্নে পড়েন আর নর্থ সাউথে পড়েন, আলহামদুলিল্লাহ
ভালো আছেন এবং নর্থ সাউথের জি বন্ধুদের ম্যাম। যে একটু জিজ্ঞাসা করেন মাস শেষে কি পরিমাণ টাকাটা দেয়, তাহলে আরো 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করতে ইচ্ছা করবে। জি ম্যাম, আমার বাকি ভাই বোন গুলো নর্থ সাউথেই পড়ে। তো ওটা ওদের টাকা তখন দিতে অবস্থা শেষ। তো ওটা চিন্তা করলে তখন মনে হবে যে 2 রাকাত নফল নামাজ, এবং তারপর যদি কোনো কোয়ারিজ থাকে ওর সাথে আপনি আপনার কারিকুলামটা চেক করে দেখেন যে আপনি কি পড়েন ও কি পড়েন, দেখবেন কোনো ডিফারেন্স নেই, একই জিনিস করতেছেন। ম্যাম আমার একটা জি কোশ্চেন ম্যাম। ছিল। জি আমিনুল বলেন। ম্যাম আমার প্রেজেন্টে কি দেওয়া হয়েছে? ম্যাম ওই সময় হ্যাঁ অনেক আমি নয়েজ দিয়েছি ছিল। দিয়েছি আমি দিয়েছি দিয়েছি, জি আমি ম্যাম, চ্যাট থ্যাংক বক্স ইউ। চেক করেছি। ঠিক আছে, তাহলে ম্যাম সবাই ভালো সৌমিক ঘোষ থাকবেন। ম্যাম। হ্যালো ম্যাম। ম্যাম সৌমিক, আমিও প্রেজেন্ট দিতে পারিনি প্রবলেমের কারণে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সৌমিক ঘোষ। আমি ম্যাম নরমালি আমারও অ্যাটেন্ডেন্সের পরে হচ্ছে ইয়া করি, মানে আপনাদের যে অটো যে অ্যাটেন্ডেন্স ক্রিয়েট হয় আমি ওখান থেকে দেখে দিয়ে দিই, তো ওখান থেকে আসে আলহামদুলিল্লাহ। অটো জেনারেটেড একটা অ্যাটেন্ডেন্স থাকে আপনাদের, ওখান থেকে আমি দিই, মানে দুইটা ক্রস চেক করি, তো ওই জন্য বললাম। যেমন মেহেদী হাসান হিমেল হ্যান্ড রেজ করা ওয়ারিড হওয়ার কিছু নয়, এটা আপনি যদি মিস করে যান ওইটা তখন আমি দেখে দিব। ঠিক আছে, ওকে সবাই তাহলে ভালো থাকেন, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। Stay safe. আসসালামু আলাইকুম ম্যাম, ভালো ওকে ম্যাম, থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আসসালামু ম্যাম। আলাইকুম ম্যাম ম্যাম। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।